রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, দিল্লি, 29 জানুয়ারি 2023। আমার সমস্ত রক্ত বেরিয়ে যেতে পারে, কিন্তু লোকটির গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু মাথাটা হালকা নুয়ে পড়ল, আর শোনা গেল তার হাঁপানোর মতো নিঃশ্বাস নেবার শব্দ। ছোট ঘরে সেটা অনেকটা মালগাড়ির ইঞ্জিন চলার মতন শুনতে লাগলো। আমি কিছু বলবো না। অনেক কষ্টে এ কথাগুলি বলতে পারল লোকটি। মাথাটি ঝুঁকে পড়ল জ্ঞান হারাবার আগে। ভালো করে দেখলে বোঝা যাবে ক্লান্ত পরিশ্রান্ত ব্যক্তিটি একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসানো, আর তাঁর সারা মুখ ও শরীর ঘামে আর রক্তে ভরা। কাঁচা রক্ত ও ঘামের দুর্গন্ধ যেন এই ছোট্ট ঘরটিতে ক্রমশ ছড়িয়ে পড়েছে। লোকটির সরু ছোট্ট দাড়ি থেকে গড়িয়ে পড়তে দেখা গেল ফোঁটা ফোঁটা ঘাম আর রক্ত মেশা এক ধরনের তরল। মানুষটির চোখ বোজা, মুখটা ঢুলে পড়া, হাত পিছমোড়া করে শক্ত নাইলনের দড়ি দিয়ে বাঁধা, এবং দুটি পা চেয়ারের পায়ের সঙ্গে শক্ত কালো তার দিয়ে বাঁধা। তার মাথার ঠিক 6 ফুট উপরে ছোট্ট হলুদ বাল্বটি পুরো ঘরটাকে আলোকিত না করলেও বন্দি লোকটি ও তার চেয়ারকে যথেষ্টই আলোকিত করেছে। আরও একটু ভালো করে দেখলে হয়তো লোকটির ডান পায়ের অবস্থা দেখে অন্য যে কোনো মানুষ আঁতকে উঠত, কিন্তু ঘরে উপস্থিত বাকিদের মধ্যে সেই রকম কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আধো অন্ধকার ঘরটিতে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকে দেখছিল শুধুমাত্র দুটি মানুষ। এত টর্চার করেও সেরকম কিছুই বলল না স্যার। দুজনের মধ্যে অপেক্ষাকৃত কম বয়সী মানুষটি বলে উঠল মিহি কণ্ঠে। সে এতক্ষণ ধরে ঘরের পেছনের দেওয়ালের কাছে দাঁড়িয়ে থেকে দেখছিল সামনের মানুষটি কেমন করে বন্দির মুখ থেকে কথা আদায় করার চেষ্টা করছেন। শেষ 1 ঘন্টা যেন নরকের মতোই মনে হচ্ছিল তার, কিন্তু সামনের জনের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। ক্রূর সরু চোখে অজ্ঞান হয়ে যাওয়া বন্দির দিকে তাকিয়েছিলেন তিনি। নাকের চারপাশ বারবার ফুলে উঠলেও সেটা যেন পাত্তাই দিলেন না মানুষটি। অনেকক্ষণ ধরে দেখেও যখন বন্দিটিকে আর নড়াচড়া করতে দেখলেন না, তখন তিনি উঠে দাঁড়ালেন শেষমেশ। অল্প শব্দটি বার করে বাঁ দিকে ছোট্ট টেবিলটিতে আস্তে করে রাখলেন তার ডান হাতের হাতুড়ি আর বাঁ হাতের ছোট্ট সরু বাঁশের কঞ্চিটি। হাতুড়ি আর কঞ্চি দুটোই একটু ভালো করে দেখলে চোখে পড়বে রক্তের দাগ, যা অল্প অল্প করে গড়িয়ে পড়ে জড়ো হচ্ছে টেবিলের উপর। এদের অভ্যেস আছে অবিনাশ। স্যার, ও কি মরে গেল নাকি? না হে অবিনাশ, এরা সবসময় এরকম কন্ডিশনের জন্য তৈরি থাকে। They are always ready, and the bigger problem is that they believe it. হ্যাঁ স্যার। মাথাটা নেড়ে প্রথম মানুষটি নিজের ডান হাতের তর্জনী নিয়ে গেলেন চেয়ারে আটকে রাখা বন্দির নাকের কাছে। যা ভেবেছেন। নিঃশ্বাস পড়ছে, তবে খুবই মন্থর গতিতে। এবার তর্জনী ও মধ্যমার সাহায্যে লোকটির চিবুকের তলায় একবার হাত দিলেন তিনি। একটু চাপ দিতেই তাঁর বন্দির মাথাটি উপরে উঠল, কিন্তু আবার ছেড়ে দিতেই বুকের সাথে যেন গিয়ে মিশল। কিন্তু বলুন স্যার, এবারে কি করব? কে হামলা করার চেষ্টা করলো? তারা 15ই অগস্টে এক্স্যাক্টলি কি করতে চাইছে? কিছুই তো জানা গেল না। এমনি এই বয়সে আসিনি, অনেক ঘাটের জল খেয়ে তবে এসেছি। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার তুমি অবিনাশ নায়েক। তোমার এরকম টেনশন করা মোটেই শোভা পায় না। রয়ের কাজ কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো নিশ্চয়ই। প্রায় 6 বছর হয়ে গেল তো তোমার এখানে, তাই না? জানি স্যার, জানি। তাহলে তো এটাও জানো যে অ্যাডিশনাল সেক্রেটারি বরুণ ভদ্র আর যাই করুক, একজন গ্রেপ্তার হওয়া টেররিস্টের উপর নির্ভর করে বসে থাকে না। তাহলে এনআইএ বারের অপারেশন মেঘদূত আর চাণক্য কোনোদিনই সফল হতো না। এবার সময় হয়েছে অন্য অ্যাকশন নেওয়ার।
এবার সময় হয়েছে নতুন অপারেশনের, অপারেশন ব্ল্যাক ক্যাট। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক অঙ্গনদীপ চ্যাটার্জির একটি টান টান স্পাই থ্রিলার গল্প, অপারেশন ব্ল্যাক ক্যাট। কলকাতায় বেড়ে ওঠা অঙ্গনদীপ চ্যাটার্জি একজন মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মী এবং একই সঙ্গে উদীয়মান লেখক। ছোটবেলা থেকে বই ছিল তাঁর প্রিয় সঙ্গী। পাতায় পাতায় যে স্বপ্ন দেখতেন তাই একদিন লেখায় রূপ নিল। 2022 সালের কলকাতা বইমেলায় প্রথম বই সময় যাত্রী প্রকাশের মধ্যে দিয়ে তাঁর সাহিত্যযাত্রা শুরু। থ্রিলার, অ্যাডভেঞ্চার আর রহস্য গল্প তার প্রিয় ক্ষেত্র। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তিনি সমান দক্ষ। আজকের গল্পটি আমরা নিয়েছি মাথা মোটা দপ্তর থেকে প্রকাশিত অপারেশন ব্ল্যাক ক্যাট এই বইটির থেকে। আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারেন। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করেছি। গল্পের দ্বিতীয় পর্বের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কেমন লাগলো আজকের গল্পটি এবং আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক অঙ্গনদীপ চ্যাটার্জির টান টান স্পাই থ্রিলার গল্প, অপারেশন ব্ল্যাক ক্যাট, প্রথম পর্ব। কাশ্মীর, 30শে জানুয়ারি। ওই লোকটাকে চিনিস? অনেকক্ষণ ধরে দেখছিস। ওই সবজিওয়ালা? তা কই না তো, কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। মাসুদ হাসান তাঁর বন্ধুর দিকে তাকালেন, দৃষ্টি কৌতূহলপূর্ণ। 31শে অক্টোবর 2019। এই রাজ্য ও তার আশেপাশে অনেক বড় রদবদল এনে দিয়েছে। এর আগে যেই মানুষজন ও এখানকার যা শাসন ব্যবস্থা ছিল তা সম্পূর্ণ বদলে জম্মু কাশ্মীরকে এক নতুন রূপ দিয়েছে, এক নতুন সকাল দেখিয়েছে। এমন নয় যে মাসুদ সেই সময়টাকে সাপোর্ট করেন বা সেটা খুব ভালো সময় ছিল। কারি বা নিজের দেশে থেকে অন্য একটি দেশের জয়গান শুনতে বা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে ভালো লাগতো, কিন্তু সেটাই যেন জীবন হয়ে গিয়েছিল তাঁর ও তার মতোই অগুন্তি মানুষের এই রাজ্যে। কিন্তু সেই অসামান্য দিন, কাশ্মীরে 370 ধারা বন্ধ হয়ে যাওয়া কোনোদিন তিনি ভুলতে পারবেন না। জন্মের পর থেকে তো আগের এত বছর অন্যরকমভাবে দেখেছেন এই জায়গাটাকে। এই যে বাজার, এই যে পুরো শহরটা এখন যেমনভাবে চলছে তা তো জন্ম থেকে তিনি দেখেননি। তবে এখন সময় অন্য। চারিদিকে লোকের গুঞ্জন, বাচ্চাদের স্কুল যাওয়া নির্ভয়, কোনো গণ্ডগোল না হওয়া, এ যেন একসময় স্বপ্ন ছিল, কিন্তু এখন সেটাই সত্যি। জঙ্গি হানার ভয় বা যুদ্ধের চিন্তা এখনও যে পুরোপুরি নেই তা নয়, তবে আগে যতটা ছিল বলতে গেলে এখন তার 10 ভাগের 1 ভাগও নেই। আর এখন তিনি কতদিনের পুরনো বন্ধু পণ্ডিত হরিপ্রসাদ পুরুতের সাথে বাজারের মাঝে মসজিদের পাশে বসে গল্প করতে পারছেন। আজ থেকে 5 বছর আগে জানতেনও না তাঁর সেই ছোট্ট বয়সেরই বন্ধুর সাথে আবার কখনো দেখা হবে কিনা। 90-এর দশকের শুরুর দিকে যখন তিনি নিজে স্কুলে ছিলেন, সেই সময়ের ঘটনা আজও একটি তিক্ত স্মৃতির মতোই তাঁর বুকে দগদগে একটা ঘা হয়ে বসে আছে, এবং তিনি নিশ্চিত সেই একই দাগ তাঁর বন্ধুর হরির মনেও আছে। আমার খালি মনে হচ্ছে কে আগেও আমি দেখেছি। সে তো হতেই পারে। আরে বাবা, তুই তো এখানে সারা জীবন থেকেছিস, আমার মতন তো না, যে একবার মুম্বাই, একবার কলকাতা ও পরে আবার কাশ্মীর ফেরত আসতে হয়েছে। কতবার এই বাজারে এসেছিস। আর এ তো সবজিওয়ালা, নিশ্চয়ই সারাক্ষণ এখানেই বসে। মাসুদের খালি মনে হচ্ছিল কোথাও তিনি দেখেছেন এই লোকটাকে। এই লম্বাটে মুখ, তেকোনা চোয়াল, এই চওড়া কাঁধ, প্রায় 45 ইঞ্চি ছাতি আর 6 ফুটের কাছাকাছি লম্বা লোকটাকে না হলে এত চেনা কেন লাগবে? সবচেয়ে অদ্ভুত লোকটির চোখ দুটি। প্রায় 50 ফুট দূর থেকেও সেই শীতল হালকা নীলচে চোখটার দিকে তাকিয়ে একবার যেন শিউরে উঠলেন মাসুদ।
অথচ চারিদিকে এত লোক, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর্মির জওয়ান ঘোরাফেরা করছে কাঁধে বন্দুক নিয়ে, মানুষজন হাঁটাচলা করছেন রাস্তা দিয়ে, কেউ তো ফিরেও তাকাচ্ছে না রাস্তার কোণার দিকে বসে থাকা এই সবজিওয়ালার দিকে। শুধু তার মনে কেন অশনি সংকেত? আর বল, বাকি সব কেমন চলছে? আর বলিস না, নাজিমা তো বলছে পড়াশোনা করবে বেঙ্গালুরুতে গিয়ে, নাকি কোন জেভিয়ার্স কলেজে। সেখানে নাকি ভালো হোস্টেল আছে, খুব সুন্দর ফটফট সবাই ইংরেজিতে কথা বলে, আর পড়া শেষ হওয়ার সাথে সাথেই নাকি নকরি। তাও আবার যা তা নয়, শুরুই নাকি মাসে 30,000 দিয়ে। আর আমার ছেলের কথা তো ছেড়ে দিলাম, পড়াশোনা তো দূর, সারাদিন খালি আর্মি ক্যাম্পের দিকে যাতায়াত। সে নাকি আর্মিতে ঢুকতে চায়। ওখানে আমাকেও একদিন নিয়ে গিয়েছিল, তখনই তো রাস্তাতে। কথাটা পুরো শেষ করতে পারলেন না তিনি। হঠাৎ মনে পড়ে গেল, আরে তাই তো, এখন মনে পড়ছে কোথায় দেখেছিলেন এই সবজিওয়ালাকে। আসলে সেদিন ওই কালো চাপদাড়ি বা মাথায় ওই টুপিটা ছিল না, আর চোখটা ঢাকা ছিল চশমাতে, তাই তো চিনতে এমন সময় লাগলো। এই লোকটা তো, আর কিছু ভাবার আগেই ঘটে গেল সেই অপ্রত্যাশিত ব্যাপারটা। মাসুদ হঠাৎ দেখলেন সেই সন্দেহভাজন সবজিওয়ালাটি নিজের জায়গা ছেড়ে একটু তাড়াতাড়ি হেঁটে যেন পিছন দিকের উপরের পাহাড়ের দিকে যাওয়ার রাস্তাতে চলতে শুরু করেছে। সেটা এমন কিছু সন্দেহজনক নয়, কারণ ওদিকে একটা গোসলখানা আছে একটু এগিয়ে, বাজারের লোকজন মাঝে মধ্যেই ওদিকে যায়। কিন্তু সন্দেহজনক হলো লোকটির চলা, যেন তার খুব তাড়া রয়েছে, প্রায় দৌড়ে যাচ্ছে যেন। এত তাড়া যে খদ্দের এসে সবজির দাম জানতে চাইছে, অথচ তা পাত্তা না দিয়ে উপরে প্রায় ছুটে ছুটে চলে যেতে হচ্ছে। কিন্তু মাসুদের ধারণা যদি সত্যি হয়, তাহলে এই মানুষটি তো সবজিওয়ালাই নয়। তাহলে এখানে কি করছিল? আর এখান থেকে তাড়াতাড়ি নিজে চলে যাওয়ার কারণই বাকি। কিন্তু পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটল, তার জন্য 4 বছর আগে তৈরি থাকলেও এখন মোটেই তৈরি ছিলেন না তিনি বা আশেপাশের অন্য কেউ। মুহূর্তে 3টি বিদ্যুৎ চমকানোর মতন শব্দ। তার মধ্যেই ইমাম সাহেব টের পেলেন তার পায়ের তলা থেকে মাটি যেন কেউ সরিয়ে নিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই বুঝতে পারলেন তিনি মাটি থেকে 3 ফিট উপরে উঠে গেছেন এবং তার পিঠ জ্বলছে। আগুনে যেন পুড়ে ঝলসে যাচ্ছে তাঁর শরীর। এদিক ওদিক তাকাবার বা কোনো কিছু ভাববার আর সুযোগ হলো না তাঁর। শুধু শুনতে পেলেন হাহাকার, ও চোখের কোণ দিয়ে ঝাপসাভাবে দেখতে পেলেন দাউ দাউ করে জ্বলা চারিপাশের আগুন। সুইসাইড বম্বিং আবার কাশ্মীরে। আশেপাশের আরও কয়েকশো মানুষের মতন তিনিও হাওয়ায় উড়ে গেলেন একটি খেলনা পুতুলের মতো। তাঁর শরীর আছড়ে পড়ল প্রায় 50 হাত দূরে। পড়ার ঠিক আগের মুহূর্তে দেখতে পেলেন সেই সবজির দোকান ও তার থেকে আছড়ে পড়া সবজিগুলি, এবং টের পেলেন সর্বাঙ্গে আগুন লাগার জ্বালা। আর কিছু বুঝতে হলো না তাকে, শুধু চোখ বোঝার আগে, প্রাণ বেরিয়ে যাবার আগের মুহূর্তে পেলেন অসম্ভব একটি যন্ত্রণা। মাসুদ হাসান জানতেও পারলেন না যে তিনি আরও প্রায় 350 জন মানুষের মতন 3টি মানব বোমার শিকার হলেন সেদিন। সেই রহস্যময় মানুষটির মুখের একচিলতে হাসিটিও দেখতে পেলেন না। ব্যাঙ্গালোর, 4 ফেব্রুয়ারি। How is the development going on, Indo? হেলেন ফ্রেডরিকের মুখ দেখে মনে হলো তিনি খুব চিন্তিত, কিন্তু সেটা বিশেষ পাত্তা দিলেন না অনিন্দ। ইটস নিয়ারলি ডান হেলেন, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। বাহ, দারুণ তো। দিয়ে ঘাড় কাত করে একটু হেসে নিজের সিটে বসে পড়ল সিনিয়র ডেভেলপার অনিন্দ, চশমাটাকে ঠিক করে নিয়ে। নিচে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে, কিন্তু সেদিকে অত মন দিলেন না 27 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাকিদের মতন লেগে পড়ল মার্কিন ক্লায়েন্ট হেলেন ও তার কোম্পানিকে নিজেদের মূল্য বোঝাতে। এই বিল্ডিংয়ের আর 7টা ফ্লোরে বা 13টি কোম্পানিতে কী চলছে তা জেনে কী হবে। অদ্ভুত শব্দ করে দরজাটা ভেঙে গেল যেন। বাকি আরও শখানেক কর্মীদের মতোই অনিন্দ নিজের জায়গা ছেড়ে উঠে গেলেন দেখতে কি হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই জ্বলন্ত বারুদের গন্ধ, মানুষের চিৎকার, লোকে ছুটোছুটি ও কাঁচা রক্তের অদ্ভুত গন্ধ মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলো। নিজের কিউবিকল থেকে বেরিয়ে অনিন্দর লেগেছিল ঠিক 15 সেকেন্ড দরজার কাছে আসতে। খানিকটা সোজা এসে একবার বাঁ দিকে ঘুরে তারপর ডান দিকে মোড় নিলেই রিসেপশন,
আর তার পাশেই অফিসে ঢোকার গেট। ঠিক রিসেপশনের কাছেই যখন অনিন্দ পৌঁছালো, হঠাৎ চোখে পড়ল তার অফিসের বান্ধবী, বা বলা যেতে পারে তার আরেকটি মনোবাসনা, অমৃতাকে। কিন্তু একই অবস্থা অমৃতার, ঘাড় ও মাথার কাছ থেকে রক্ত, শরীরের সাদা সুতির শার্টটা হঠাৎ যেন কেউ লাল জলে চুপিয়ে এনেছে, চুল এলোমেলো। অমৃতার একটা হাত, সম্ভবত বাঁ হাত, কাঁধের কাছ থেকে ঝুলছে কেমন ভয়ঙ্করভাবে, যেন সেটা তার শরীরের অংশই নয়। ভয়ে দুঃখে অনিন্দর গোলপানা মুখটা কেমন যেন লালচে হয়ে গেল। মাইনাস পাওয়ারের চশমার মধ্যে দিয়ে যেন ঠিকরে বেরিয়ে এলো তার চোখ দুটি, আটকে গেল নিঃশ্বাস। অমৃতার কাছে পৌঁছাবার আগেই অনিন্দর জীবনে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। অদ্ভুত আওয়াজ আর তার সাথে সাথে যেন অনেকগুলো গরম কয়লা শরীরের চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। অনিন্দ ব্যাপারটা অনুভব করবার আগেই দেখতে পেল কিছু একটা যেন অমৃতার শরীরে ঢুকলো। জিনিসটা কি সেটা বোঝা না গেলেও অনিন্দ দেখল অমৃতার শরীরটা পেছনের দিকে ঝুঁকে যেতে, আর সাথে সাথে একটা লাল তরলের বিস্ফোরণ। আর সাথে সাথেই যেন তার প্রেয়সীর হালকা রোগা শরীরটা হাওয়ায় উড়ে গেল খুবই ধীরে ধীরে। অমৃতার রক্তশূন্য ফ্যাকাশে চেহারা, তার চোখে সেই ভীত অসহায় চাউনি যেন অনিন্দ শরীরের বেদনার চেয়ে অনেক বেশি তার মনকে ব্যথিত করে তুলল। হাওয়ায় তার শরীর উড়তে উড়তেই অমৃতার দৃষ্টি গিয়ে পড়ল তার প্রেমিকের উপর। হলো চোখাচোখি, আর সেই এক মুহূর্তে যেন থেমে গেল দুজনের সময়। দুজনের অসহায় অক্ষম দৃষ্টি, না পাওয়ার দুঃখ আর হারিয়ে যাওয়ার বেদনা যেন একসঙ্গে দুজনের মনকে আর শরীরকে দুমড়ে মুচড়ে দিল। Yes, sir. The testing is done. We found the blocker issue and posted in Jira. Inform the dev team on it to fix by tomorrow first hour. কথাটা বলে সাউন্ডটা মিউট করে একবার ঘড়ির দিকে তাকালো আরচি। সেই রাত 8:30 বেজেই গেল। যতই চেষ্টা করে 7টাতে বেরোবার, কোনো দিনই আর হয়ে ওঠে না। অফিসে 9:30 to 6:30 তো শুধু লেখাতেই রয়ে গেল। হিসেব মতন এই প্রত্যেক দিনের স্ক্রাম কলটা নেবার কথা বাড়ির থেকেই, কিন্তু আজ অবধি এমন দিন গেল না যে 9টার আগে সে অফিস থেকে বেরোতে পারে। তার অবশ্য অনেক কারণ আছে। প্রথমত, সে টিমের অ্যাসিস্ট্যান্ট টেস্টার, মাত্র 2 বছরের এক্সপিরিয়েন্স আইটিতে, পার্মানেন্ট হয়নি, এখনও প্রবেশন পিরিয়ড চলছে। টেস্টিংয়ের কাজ রিকোয়ারমেন্ট বোঝা, সেগুলোকে দেখে টেস্ট করে লেখা, ফলো করে টেস্টিং করা, তারপর বাগ বানানো, সেগুলি ফের টেস্ট করা, সোলেনিয়ামে অটোমেশন করা। সব কিছু ভাবতে গিয়েই কেমন মাথাটা গড়বড় হয়ে যায়। কাজ তো পরের কথা। তার উপরে ডিপ্লয়মেন্ট টিম তো আছে, তাদের নাকি কিছুই বলা হয়নি। অর্ধেক সময় তো আর্চির মনে হয় তার ঘরের ভাঙা প্রেশার কুকারটা এনে ডেভেলপারগুলোর মাথায় ভাঙে। কি করে একজন একটা ওয়েবসাইটের বাটন বানায় আর সেটাকে ক্লিক করার বা এন্টার মারার অপশান রাখে না? বা কেউ কি করে একটা এরর মেসেজ বানাতে পারে যাতে শুধু লেখা থাকে এরর 404? যাই হোক, সেটা নিয়ে ভাবার সময় এখন নয়। তাড়াতাড়ি স্ক্রামটা শেষ হলে বাঁচা যায়। ব্যাঙ্গালোরের ট্রাফিকে এরপর বাড়ি ফিরতে তো সেই 10টা বাজবে। চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় আরচি। সার্ভানানো বদ্রি, তার টিমের এই দুজনই শুধু অফিসে আছে এখন তার সাথে, কানে হেডফোন তারই মতো। অবশ্য অন্য টিমের লোকজন তো রয়েছেই। মাড়িওয়ালার মোড়ে এই অফিসে 5 তলায় এখনও প্রায় 80 জনের মতন লোককে দেখা যাচ্ছে চারিদিকে। সবাই নিজের কাজে ব্যস্ত। কেউ কেউ ইয়ারফোনে বসে কল নিচ্ছে তারই মতো, কেউ বা মিটিং করে চলেছে মিটিং রুমে। একটা গ্রুপ তো কনফারেন্স রুমে বসেছে সেই যে সন্ধে 6টায়, এখনও বেরোনোর নাম নেই। বিদ্যাদিকে দেখা গেল এখনও সেখানে প্রজেক্টারে কিছু দেখিয়ে কথা বলেই যাচ্ছে। আবার কেউ কেউ কাজ শেষ করার তাড়ায় একের পর এক টাইপ করে চলেছে নিজের নিজের সিস্টেমে, নিজের কিউবিকলে বসে। এই শেষ কমাস এগুলো দেখেই অভ্যস্ত আরচি। ব্যাঙ্গালোরের প্রত্যেক আইটি অফিসের প্রায় এরকমই চেহারা। সদাব্যস্ত এই শহরটিতে কোটি কোটি মানুষের কাজ সারাদিন যেন চলছে। এমনকি রাতে 11টার পর কত সময় সে দেখেছে অনেক অফিসে আলো ঝলমলে চেহারা এবং লোকের কাজ করা আরও কত কি। একটি দীর্ঘশ্বাস ছেড়েই হেডফোন ব্যাগে ঢোকাতে শুরু করলো আরচি। আজকের মতন ছুটি, আর সময় নষ্ট করা যাবে না। মুহূর্তেই আরচির চোখ ও সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে গেল, যেন অন্য ধরনের একটা মানুষ বেরিয়ে পড়েছে তার ভেতর থেকে। চোখের নজর তীক্ষ্ণ, কান সজাগ, হাত ও পা সারাদিনের ক্লান্তির পরও একই রকম তৎপর। যে জন্য আসা সেই কাজগুলো করতে হবে। আরচি চারিদিকে আবার একবার চোখ বুলিয়ে নিল।
গুটিকতক যারা নিজের কিউবিকেলে বসে সবাই নিজের কাজে ব্যস্ত, তার দিকে কারো নজর নেই। এটাই সময় তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ল্যাপটপ, চার্জার আর হেডফোন ঢুকিয়ে সেই ব্যাগের ভেতরে একটি লুকোনো ছোট্ট চেন থেকে তাড়াতাড়ি দুটি জিনিস বার করল। একবার হাতের তালুতে রেখে জিনিস দুটোর উপরে চোখ বুলিয়ে নিল আরচি। ছোট্ট দুটি বাটন, ছোট্ট বাচ্চাদের মাথায় পড়বার জন্য যেমন টিপ থাকে, ঠিক সেই সাইজের দুটি সাদা রঙের বস্তু তার হাতে। বেশি কিছু চিন্তা না করে আরচি তাড়াতাড়ি সার্ভানানের কিউবিকেলে পৌঁছয়। ল্যাপটপটা যেখানে রাখেন সার্ভানান, সেই টেবিলে ঠিক তলায় একটা টিপ চট করে আটকে সরে এলো। না, কেউ দেখতে পায়নি। কপালের ঘাম মুছতে মুছতেই তাড়াতাড়ি সে সরে এলো সবচেয়ে কাছের মিটিং রুমে। একমাত্র এই একটা জায়গাতেই কোনো মাইক্রোফোন লাগানো নেই। তাড়াতাড়ি কাছের টেবিলের উপর রাখা কনফারেন্স ফোনটা উল্টে তার তলায় জিনিসটা লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আরচি। ব্যাস, কাজ শেষ। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়াতেই জিনিসটা দেখতে পেল সে। একটা ছায়া, মাত্র 1 সেকেন্ডের জন্য। কিন্তু কোনো ভুল নেই, কেউ একজন মিটিং রুমের বাইরে দাঁড়িয়ে তার কাজ দেখছিল। আরচি ঘুরে দাঁড়াতেই সরে গেল চট করে। নিঃশ্বাস প্রায় বন্ধ হবার জোগাড় আরচি ততক্ষণে। ধরা পড়ে গেলাম নাকি? তাহলে তো তাড়াতাড়ি ডান কানের পাশে চুল সরিয়ে আরচি মিটিং রুম থেকে বেরিয়ে পড়ল। তার চোখ চারিদিকে ঘুরতে লাগল। কিন্তু কেউ তো নেই। যে যেখানে বসে কাজ করছিলেন নিজের কিউবিকালে সেভাবেই বসে আছে, কেউ তাকে দেখছেও না। তাড়াতাড়ি কপালের উপরে ঘাম মুছে নিল আরচি। বলা যায় না, এয়ার কন্ডিশন অফিসে তার কপালে ঘাম আর উত্তেজিত নিঃশ্বাস নেওয়া দেখে তাকে যদি কেউ সন্দেহ করে। 1 সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে নিল মেয়েটি। তারপর আবার চোখ খুলে চারিদিকে ভালো করে তাকিয়ে দেখতে শুরু করল। গিরিশ নিজের ডেস্কে এখনো কল নিচ্ছে। কালাইভানি নামের মেয়েটি এখনও সেই ডেটাবেসে লেগে আছে। রিয়াদ, কোভিড আর ফাতিমা তিনমূর্তি সারাদিন আড্ডা মেরে যাচ্ছে। এখনও ক্যান্টিনে চা খেয়ে যাচ্ছে আর কিছু নিয়ে হেসে চলেছে। কিন্তু কিন্তু কে লুকিয়ে দেখছিল আমাকে? কে? লন্ডন, 29 এপ্রিল, রাত 10:35। ঘরটিকে অন্ধকার বললেই ভালো হয়। শুধুমাত্র 4টে মনিটর থেকে যেই আলো আসছে তাতে প্রায় 150 স্কোয়ার ফিটের ঘরটা কেমন একটি আবছা নীলচে আলোয় ভরে আছে, যেন অন্ধকার থেকে পুরাকালের কোনো দৈত্য তাকিয়ে আছে। চারিদিক নিশ্চুপ, শুধু বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দ আর অন্ধকার ভেদ করে ছুটে যাওয়া কিছু গাড়ির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। জানলাটা বন্ধ থাকলেও বাইরে কি হচ্ছে তা দেখার পরিষ্কার ব্যবস্থা আছে, কিন্তু বাইরে থেকে ভেতরটা দেখা খুবই কঠিন, বিশেষ করে সেটা যদি এই রকম 8 তলার একটি ঘর হয়, তাও শহরের প্রায় বাইরের দিকে। তাতে অবশ্য ঘরে উপস্থিত 4 জনের কিছু যায় আসে না, বরং তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা যেন একটু আনন্দেই আছে, কোনো ঝামেলা বা উপদ্রব নেই। গুড ওয়ার্ক। 4 জনের মধ্যে একজন যিনি দাঁড়িয়ে আছেন তাকে হঠাৎ দেখলেই কোনো বিদেশি রাজকুমারী বলেই মনে হবে। বয়স আন্দাজ করা মুশকিল, 20 হতে পারে, আবার 40 হতেও আপত্তি নেই। সোনালি চুল ঘাড়ের পাশ দিয়ে নেমে এসে কাঁধ ছুঁই ছুঁই করছে। কটা চোখ আর মাখনের মতন চামড়া এই অন্ধকারেও যেন পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের তাহলে এখন মনিটরিং ছাড়া আর কোনো উপায় নেই, তাই তো? চামড়া ও চেহারার সাথে মানানসই সুন্দর ও মিহি গলার আওয়াজ বেরিয়ে এলো সেই সুন্দরী মহিলার কণ্ঠ থেকে। তার দৃষ্টির সামনের একটা কম্পিউটার স্ক্রিনের দিকেই, যেখানে ভারতের একটি স্যাটেলাইট ম্যাপ ও তার পাশেই একটি লন্ডনের স্যাটেলাইট ম্যাপ দেখা যাচ্ছে। খুব ভালো করে না দেখলে মনে হবে এই ম্যাপ দুটি আসলে ছবি, কিন্তু কেউ যদি একটু তাকিয়ে থাকে তাহলে বোঝা যায় তা সত্যি নয়। ইংল্যান্ডে যত স্যাটেলাইট আমাদের গ্রহের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম হল কার্বোনাইট 2 স্যাটেলাইট। যদিও এটিকে ইংল্যান্ড থেকে 2018-19 সালে যখন মহাকাশে পাঠানো হয়েছিল, এটির কর্মপন্থা বা কাজ করার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল কমার্শিয়াল বা বাণিজ্য সংক্রান্ত স্যাটেলাইট। কিন্তু আমেরিকার নিজস্ব কিছু স্যাটেলাইট একটু নজর রাখতেই পরে জানা গেল আসল সত্যিটা।
এই কার্বোনাইট-2 স্যাটেলাইট সারা পৃথিবীর চারিপাশে ঘুরে সমস্ত দেশের খবর নিয়ে এবং তা পর্যবেক্ষণ করে ইংল্যান্ডের ইন্টেলিজেন্সকে সাহায্য করছে। প্রথমে আপত্তি তুললেও পরে নিজের বন্ধু দেশকে এবং তার এই গুপ্তচর স্যাটেলাইটকে মেনেই নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এর সাহায্য নিয়ে পরবর্তী 2 বছরে বেশ কিছু পলাতক জঙ্গিকে ধরাও তাদের পক্ষে সহজ হয়ে গিয়েছিল। আর সেই স্যাটেলাইটের ফিড বা তার পাঠানো চিত্রই এখন দেখে যাচ্ছেন এই সুন্দরী ও তার দলবল। ঘরের কম্পিউটার সিস্টেমের সাথে লাগানো স্পিকার থেকে গম্ভীর শব্দটি বেরিয়ে এলো। আমাদের জন্য যারা কাজ করছেন সর্বক্ষণ, তাদের কাজ একেবারেই ফেলনা নয় সিলভিয়া। তোমাদের সিস্টেমে যা দেখতে পাচ্ছ তা যে ব্রিটিশ গভর্নমেন্টের সিস্টেমে হ্যাক করে দেখা হচ্ছে, সেটা পৃথিবীর মাত্র কোটি কয়েক লোক জানে। জানি, কিন্তু কতক্ষণ এরকম ভাবে দেখা হবে? আর কয়েকদিন মাত্র। আমাদের আর 3 মাস বাকি মাত্র কাজ শেষ হতে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, সেই দিনই হবে তাদের ধূলিসাৎ হওয়ার দিবস। তাই এখন আমাদের সমস্ত দিকে ভালো করে দেখে এগোতে হবে, পুরো লেআউট জানতে হবে, স্কেডিউল মনে রাখতে হবে। ওকে, উত্তর দিল সিলভিয়া। তার নজর মনিটর থেকে এক চুলো সরেনি। সেখানে দেখা যাচ্ছে ভারতের একটি শহরের মধ্যে একটি সাপের মতন এঁকে বেঁকে যাওয়া রাস্তায় কিছু গাড়ি ধীরে ধীরে চলছে। তার মধ্যে একটি হলো সাদা রঙের বড় কোনো গাড়ি। কম্পিউটারের ম্যাপটিতে সেই গাড়িটিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট সাদা বিন্দু হিসেবে, আর তার উপরেই একটা চক্রাকারের লাল বিন্দু তার সাথে চলতে। আমরা খেয়াল রাখছি পুরো ব্যাপারটা, সব কজনকে একসাথেই নজর রাখতে হচ্ছে। সেটা একটু ডিফিকাল্ট। আমাদের পেমেন্ট লাগবে আরো কিছু। পাঠানো হচ্ছে, মেসেজ এসে যাবে, কিন্তু আমার প্রত্যেকটি ডিটেলস চাই, সমস্ত জিনিস জানতে হবে। নিশ্চয়ই। ফোন কাটার পর সিলভিয়া নজর দিল বাকি মনিটরগুলিতে। শুধু ভারত বা লন্ডন নয়, বিভিন্ন দেশের বিভিন্ন ম্যাপ, ও তার মধ্যে অসংখ্য একই রকম লাল বিন্দু, কিছু চলন্ত ও কিছু স্থির, একই সাথে দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে একটু মুচকি হাসল সুন্দরী। একদম বাঁ দিকের মনিটরে একটি শব্দ শোনা গেল। তাড়াতাড়ি সিলভিয়া সেদিকে গিয়ে যখন মেসেজটা পড়লেন, একটি বড় হাসি খেলে গেল তার নিটোল চেহারাতে। তাতে লেখা, অ্যামাউন্ট অফ $10 million ট্রান্সফার টু ইউর অ্যাকাউন্ট। বেঙ্গালুরু, 30 এপ্রিল, রাত 10:30। তুই কি এত বকবক করছিলি ওই রুটির দোকানের লোকটার সাথে? বিটিএম এর গলিটার মধ্যে স্কুটিটা ঢুকিয়ে রাস্তা একটু খালি পেয়ে জিজ্ঞেস করলেন বিদ্যাদি। আরে না না বিদ্যাদি, সেরকম কিছু না। ওই লোকটা খদ্দেরদের সাথে কথা বলছিল আমাদের নিচের বন্ধ অফিসটার ব্যাপারে, বন্দুকবাজের হামেলা, লোকের মৃত্যু নিয়ে, এই সব আর কি। সেই কথা মনে হয় কেউ ভুলতে পারেনি এখনো। সেটাই দেখছি। এসে থেকে যে কতবার শুনেছি এই ব্যাপারটা, কে জানে। এখনো শুনলে গায়ে কাঁটা দেয়। হ্যাঁ রে আরচি, আর বলিস না। আমরা ওপর থেকে শুনতে পেয়ে অনেকেই নেমে এসছিল সেদিন সিঁড়ি দিয়ে। সে এক যাচ্ছে তাই দৃশ্য, একদম রক্তারক্তি কাণ্ড, না দেখলে বিশ্বাস করবি না। সেই তো, বর্ণনা শুনে তো তাই মনে হচ্ছিল। বলতে বলতে আরচি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এই জায়গাটা বেঙ্গালুরুর অন্যতম জমজমাট এলাকার একটি হলেও কেন জানা নেই রাতে 10টার পর একদম শুনশান হয়ে পড়ে। তাই একটা ছোট্ট আওয়াজ কোন দিক থেকে পেয়ে আরচির ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ বলে উঠল যে তাদের যেন দূর থেকেই কেউ দেখছে। আর সেই অস্বস্তি থেকেই তার অন্যদিকে তাকিয়ে এই অন্যমনস্কতা। কিন্তু এই ভয়ঙ্কর কথা বলতে বলতে ঘুরে তাকিয়েই হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেল আরচির। সামনের দিকে তাকিয়ে মুখের সামনে ঠান্ডা কালো রঙের বন্দুকটির নল একদম তাক করা তার কপালের দিকে। গ্লক 43 সাব কম্প্যাক্ট 9mm পিস্তল। আরচির মাথায় কেউ যেন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে দিল, ছোট্ট বন্দুক, খুব ছোট্ট নল। বন্দুক কোম্পানি গ্লকের একটি অন্যতম পেশাদারী আগ্নেয়াস্ত্র। আগে বেশিরভাগ মিলিটারি, প্যারামিলিটারি ও কিছু কিছু দেশের পুলিশের হাতেই থাকত, কিন্তু এখন আরও অনেকেই এটি ব্যবহার করা শুরু করেছে।
বন্দুকের ব্ল্যাক মার্কেটে এই জিনিস পাওয়া এখন খুব সহজ, তাই জঙ্গিরা, ছোটোখাটো তোলাবাজরা, রাজনৈতিক গুন্ডারা আজকাল হামেশাই এরকম নানা ধরনের গ্লক ব্যবহার করছে, যেমন এই বিদ্যাদি। তুই কি ভেবেছিস আর্চি? হ্যাঁ, আমি কিছু বুঝিনি, আমি কিচ্ছু জানি না। আমি 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 কি 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 করেছি বিদ্যাদি? বন্দুক দেখাচ্ছ কেন বিদ্যাদি? বন্দুকটা সরাও প্লিজ। আমি 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 কি কি করেছি? তুই কি করেছিস আমি বুঝতে পারিনি ভেবেছিস? তুই এই কদিন চারিদিকে যে খেয়াল রাখছিস, কাল মিটিং রুমে স্পাই ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়েছিস, তুই তুই কি ভেবেছিলি আমি বুঝিনি? এত বোকা আমি? এই আধো অন্ধকারে পেছনের দিকে সমস্ত স্কুটি বাইকের ভিড়ের মধ্যে একটা বন্দুক হাতে তাকে মারতে উদ্যত মেয়ের সামনে দাঁড়িয়েও এবার একটা মুচকি হাসি খেলে গেল আর্চির মুখে। যদিও তা বিদ্যাদি দেখতে পেল না। আর্চির পিছন পেছন ছোট্ট বন্দুকটি তাক করে প্রায় 3 কদম ঢুকে পড়েছিল বিদ্যা গ্যারেজের গেটের ভিতর। কথা বলতে বলতে এসে যে খানিকটা চলে এসেছে তা এতক্ষণ খেয়াল করেনি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাবি? এখন থেকে পারতে পারবি না, আমার হাত থেকে তোর এমনি নিস্তার নেই। কথাটা আর পুরো শেষ করতে পারল না বিদ্যা অধিকারী। বিদ্যুতের মতন দ্রুততার সাথে হঠাৎ আর্চির বাঁ পা উঠল সামনের দিকে, আর তার কালো জুতো প্রবল শক্তি নিয়ে সংযোগ স্থাপন করল বিদ্যার ডান হাতে, যে হাত দিয়ে সে বন্দুক তাক করেছিল আর্চির দিকে। হঠাৎ এই আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না বিদ্যা। হাতে লাথি লাগতেই বন্দুক তার হাত থেকে উড়ে গিয়ে পড়ল ডান দিকে প্রায় 7 ফুট দূরে রাখা 3টে বাইকের মধ্যেখানে। অবাক ভাবটা কাটাবার আগেই একটা মুঠি এসে লাগলো বিদ্যার হাতে, পরেরটা তার পেটে। তাড়াতাড়ি নিজেকে সামলে এবার ঘুরে দাঁড়িয়ে বিদ্যা নিজের ডান পা ছুঁড়ে দিল প্রতিপক্ষের দিকে। কিন্তু আর্চি তৈরি ছিল এই আক্রমণের জন্য। নিজের শরীরটা মুড়ে সামনের দিকে ঝুঁকে বিদ্যার লাথিটাকে মাথার উপর দিয়ে ভাসিয়ে তাড়াতাড়ি ঘুরেই একটা ছোট্ট লাফ দিয়ে বাঁ পা উঁচিয়ে ছুঁড়ে দিল নিজেকে বিদ্যার দিকে। ফলাফল হলো মারাত্মক। তার পায়ের কালো জুতো সোজা গিয়ে আঘাত করলো বিদ্যার গলায়। একটা ছোট্ট কাশি দিয়ে নিজের গলাটা চেপে ধরল বিদ্যা, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল সে, নিজের গলা চেপে ধরে হাঁপানোর মতো নিঃশ্বাস নিতে নিতে। চোখ খোলা থাকলেও একটু যেন ঝাপসা দেখতে লাগলো সবকিছু। কিন্তু তাকে আর কিছু সুযোগ না দিয়েই বিদ্যুৎ চমকের মতন তাড়াতাড়ি আর্চি এক পা এগিয়ে গিয়ে বিদ্যার ঘাড়ের ঠিক পেছনে তার খোলা ডান হাতের ধার দিয়ে একটা সজোরে আঘাত করল। তার সঙ্গে সঙ্গে 5.5 ফিটের তম্বি শরীরটা গ্যারেজের অন্ধকার মাটিতে লুটিয়ে পড়ল। মনে হচ্ছে একা পুরোটা ভালোই হ্যান্ডেল করে নিয়েছো। হ্যাঁ স্যার, ও জানতো না ওর দিকে আমার নজর আছে। আর্চি বলে উঠল মুখে হাসি নিয়ে। কানের লুকোনো ইয়ারফোনটা কানেক্টেড আছে এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোনটার সাথে, যেমন রিপোর্ট করার সময় থাকে। আমি এখানে আসার কিছুদিন পরেই বুঝতে পারি বিদ্যা এর মধ্যে কোনোভাবে ইনভলভড আছে। যে বন্দুকবাজ নিচের গ্লোকেন টেকনোলজিস অ্যাটাক করেছিল তাকে নাকি অনেকবার দেখা গিয়েছে বিদ্যার সঙ্গে, আর সেটা বিভিন্ন জায়গায়। সার্ভিলিয়েন্স ফুটেজ দেখেছিলে? না, ফুটেজে তো সেরকম কিছু ছিল না। মুশকিলটা তো হয়ে গেছিল যে পুলিশ বন্দুকবাজ রাজেশ হরিহরনকে এসেই গুলি করে দিয়েছিল বলে। না হলে তো এতদিন লাগতো না স্যার খুঁজে বার করতে। এটাও হঠাৎ করেই যে আমি লোকটার পদক্ষেপ ফলো করে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে শুরু করেছি, আর ঠিক তখনই অফিসের উল্টো দিকের এটিএম এর ক্যামেরাটার কথা মনে পড়ে আমার। দ্যাট ওয়াজ স্মার্ট। আমরা শেষ 10 দিনের এটিএম ভিডিও দেখেছি, মনে হয়নি তার আগের গুলো দেখার কথা। ভাগ্যিস তুমি তার আগের 2 মাস চেক করলে বলে জানা গেল বিদ্যার সাথে রাজেশের ঘনিষ্ঠতার কথা। এবার আমি ওকে একটু ইন্টারোগেট করব স্যার। আমার মনে হয় ভেতরে আরো বড় কিছু আছে, শুধু এক রাজেশ বা বিদ্যা স্লিপার সেল না। এটা কেন মনে হচ্ছে তোমার? কারণ আমি ওদের ঘনিষ্ঠতা জানার পরেই বিদ্যার সিস্টেমের ভাইরাস ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক যেমন করে আমি ওর স্কুটিতে সার্ভেলেন্স বাগ লাগিয়েছিলাম। আর শেষ কদিন যা কথা শুনেছি আর ওর সার্চ রেজাল্টস দেখে যা বুঝতে পেরেছি, কাশ্মীর বম ব্লাস্টের সাথে ওর যোগ আছে। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ স্যার,
তাই আমি ওকে আরও কদিন একটু অবজার্ভ করতে চাই, আর ওকে এখানেই জেরা করতে চাই। আপনি লোক পাঠিয়ে ওকে কোথায় রেখেছেন আমাকে কোঅর্ডিনেট পাঠিয়ে দিন, এনক্রিপ্টেড করে। বাকিটা আমি বুঝে নেব। ওকে, আচ্ছা তোমার ব্যাকআপ লাগবে? আপাতত না স্যার, আপনার ক্লিন আপের লোক থাকলেই যথেষ্ট। আচ্ছা, ওদেরকে আমি বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে স্যার, ওদেরকে আমার পরিচয় দিতে হবে না। যেমন আজ আমি ছিলাম না যখন ওরা বিদ্যাকে নিয়ে গেছে নিচে থেকে, তেমনটাই রাখতে চাই। কিন্তু কিন্তু ওদের কি বলবো তাহলে? যাকে তাকে তো ঢুকতেও দেবে না ওরা। সেটা স্যার আমি আপনাকে বলে দিচ্ছি। 5 মিনিট পর ফোন রেখে আর্চি এগিয়ে গেল নিজের বেডরুমে। এই ঘরটি একটি ছোটোখাটো 1 BHK। প্রথমে একটা ছোট্ট হলঘর, তার সাথে রয়েছে একটি ছোট্ট খোলা কিচেন। কিচেনের পাশ দিয়েই বেডরুমে যাবার দরজা, আর সেটাই সব থেকে বড় ঘর এখানে। ঘরে ঢুকে নিজের বিছানায় না উঠে আর্চি গেল শেষ দেওয়ালের দিকে। অদ্ভুতভাবে একটা ছোট্ট প্লাই পার্টিশন করা দেওয়ালে, এমনভাবে যাতে হঠাৎ ঢুকলে এই পার্টিশনটাই চোখে পড়ে যে কোনো মানুষের। যদিও ফারাকটা কেউ ধরতে পারবে না। একবার নিজের বাঁ দিকে দেয়াল আলমারি খুলে ভিতরে একটা ছোট্ট সুইচ টিপতেই একটা অদ্ভুত ঘর ঘর শব্দের সাথে সেই পার্টিশন সরে যেতে লাগলো। সরতেই দেখা গেল সেই দেওয়াল, আর দেওয়ালের মধ্যে অনেক কাঠের থাক। প্রত্যেকটিতে থাকে আলাদা আলাদা জিনিস। সব থেকে উপরে, আর্চির থেকে প্রায় 1 ফুট উপরে থাকে কিছু জিনিস। 2টো ঘড়ি, একটা গোলাপি একটা কালো। তার পাশে ছোট্ট কিছু বোতামের মতন জিনিস, যার 2টো গতকাল সে অফিসে লাগিয়ে এসেছে। এছাড়া আছে পেনের মতন 2টি জিনিস, একটি অদ্ভুত দেখতে চুলের ক্লিপ ও সব শেষে 2টি হালকা সোনালি কানের দুল। আর্চির দৃষ্টি গেল পরের থাকে, বাড়ির টিভি ক্যাবিনেটের মতন করে সাজানো থাকগুলি। এই দ্বিতীয় থাকে আছে 4টি আলাদা আলাদা মনিটর, এবং তাতে চলছে আলাদা আলাদাভাবে 4টি দৃশ্য। তারপর আর্চি তাকালো শেষের আগের থাকে। এই থাকটি তার বিশেষভাবে পছন্দ। প্রতিটি জিনিস তার নিজের পছন্দ করে রয়ের কাছ থেকে নিয়ে আসা। সব থেকে বাঁ দিকে তার পছন্দের আগ্নেয়াস্ত্র 6 P230 ও তার ম্যাগাজিন। তারপর সেই রকম আরেকটি ছোট্ট অস্ত্র, গ্লক জেনারেশন 5-এর G43X সাবকম্প্যাক্ট পিস্তল, যা হাতের কবজির তলায় বা বাইসেপের ভেতরে আরামসে আটকে নেওয়া যায়। এরপরে কিছু ছোট্ট গ্রেনেড আর একটি K-বার ছুরি। আর শেষ থাকে অদ্ভুতভাবে রাখা 4টি নলের মতন জিনিস, একটি টিপায়া রড আর একটি প্রায় 1.5 ফুটের ম্যাগাজিনের মতন দেখতে একটি জিনিস। যে জানে না সে বুঝতেও পারবে না এটি কত ভয়ঙ্কর একটি অস্ত্র। এসবের পাশে আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট খোপে শেষ তাকে আছে সব বন্দুকের থরে থরে সাজানো গুলি। ডান দিক থেকে চেয়ার নিয়ে আর্চি এবার বসল মনিটরের দিকে তাকিয়ে। তার মনের কোণার মধ্যে হঠাৎ মনে পড়ল তার সেই দিনের কথা। আজ থেকে প্রায় 3.5 বছর আগে, যখন এসবের সাথে তার প্রথম যুক্ত হওয়া শুরু। মুসৌরি, 3.5 বছর আগে। বাবা রে বাবা, তুমি তো খুব সুন্দর চেহারা চেঞ্জ করতে পারো। হে, কি করে শিখলে? আমি আসলে আমার দাদু নাটকে কাজ করতেন। আর তোমার স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা? সেটা আমার অ্যাক্সিডেন্টের পর থেকেই খেলার মাঠে মাথায় বল লেগে। মানে প্রায় 10 বছর, তাই তো? হ্যাঁ, কিন্তু কথা হলো গিয়ে আমরা কে, তাই তো? লোকটির চোখে কৌতুক ছড়িয়ে পড়ল। মুখে হাসি না থাকলেও কুতকুতে অর্ধ নিমিলিত চোখ দুটিতে মুহূর্তের জন্য যেন একটা ঝিলিক খেলে গেল। গোলগাল চেহারা ছোট্ট মানুষটিকে ভালো করে বুঝতে পারছিল না সামনে দাঁড়ানো শ্যামলা মেয়েটি। বরং তার থেকে সহজ ছিল সেই মানুষটির পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা লম্বা মানুষটিকে বোঝা। একটু যেন সতর্ক, বারবার চারিদিকে তাকাচ্ছেন কেউ দেখে ফেলল কিনা ভেবে। কিন্তু লোকটাকে দেখেই বোঝা যায় খুব ভালো এবং সহজ মানুষ। আর ঠিক তার উল্টো সামনের বেঁটে মানুষটি, চওড়া কাঁধ, চোখে তুখর দৃষ্টি, হাতের গোছা আর কথা বলার ধরন খুব সহজেই বলে দিচ্ছে মানুষটা একেবারেই সহজ নন, বরং উল্টো হলেও মেয়েটি অবাক হবে না। এক কথায় বলতে গেলে আমরা হলাম গিয়ে তারা যাদের হাত ধরে তুমি দেশের সাহায্য করতে পারবে।
যারা তোমাকে তোমার ক্ষমতার একটা সঠিক ব্যবহার শেখাবে। তোমাদের নাম কি? ও হলো অবিনাশ নায়েক, আর আমি আমি বরুণ ভদ্র। আমরা লাল বাহাদুর শাস্ত্রী একাডেমিতে কোর্স শেষ করে প্রায় 3 মাস হয়ে গেছে। ফিজিক্যাল ট্রেনিং, মিলিটারি ট্রেনিং এবং মার্শাল আর্টসে হাত পাকানো চলছে তখন আর্চির। কিন্তু তখনও তার জানা নেই ভবিষ্যৎ কি হবে। মা বাবার কথা শুনে ইঞ্জিনিয়ারিংটা ইনফরমেশন টেকনোলজিতে করলেও এবং জাভা বা অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজে ভালো দখল থাকা সত্ত্বেও তার সেদিকে যাবার ইচ্ছে হয়নি। তাই মা বাবাকে না জানিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া এবং শেষে এখানে কোর্স করা। যদিও মা বাবা যাদবপুরের বাড়িতে থেকে জানেন যে মেয়ে ভুবনেশ্বরে চাকরি করছে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সেই থেকেই শুরু। সাদা উবের গাড়িটি ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। কালো ছোট ছোট মিলিটারি ছাঁটে কাটা চুল, টিকলো নাক, কালচে খয়েরি চারিদিকে ঘোরা ও সদাব্যস্ত চোখ, চওড়া কাঁধ ও ঘাড়ওয়ালা মানুষটি প্রায় 20 মিনিট হল গাড়িতে চলেছেন। গন্তব্য শহরের অন্য একটি প্রান্ত। তার চওড়া কানের ভেতরে থাকা ক্ষুদ্রকায় সিলভার রঙের বোতামের মতন প্রায় না দেখতে পাওয়া জিনিসটিতে একবার অল্প চাপ দিয়েই ছেড়ে দিলেন মানুষটি। সঙ্গে সঙ্গে এক চিলতে হাসি ফুটে উঠল তার মুখে। এই ইয়ারফোনটি বিশ্বের অন্যতম কার্যকরী জিনিস। ভারতে বসেও খুব সহজে পৃথিবীর যে কোনো জায়গার সাথে সবার অলক্ষ্যে কথা বলা যায় এর সাহায্যে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই মাইক্রোফোন অত্যন্ত শক্তিশালী এবং এক অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো। গলার সাউন্ড বক্সের কম্পন বা ভাইব্রেশন ক্যাচ করে নিতে পারার জন্য ফিস ফিস করে কথা বললেও তা পরিষ্কারভাবে অপর দিকে শোনা যায়। শত্রু শিবিরে, ভিড়ের মাঝে বা একদম অবাঞ্ছিত জায়গায় অন্য কারোর সাথে কথা বলতে হলে বা ব্যাকআপ ডাকতে হলে এর থেকে ভালো জিনিস আর হয় না। একবার উবের ড্রাইভারের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে কথা বললেন তিনি। গন্তব্য আর 10 মিনিট, তৈরি রাখুন। উল্টো দিকের মানুষটির কথাও তার কানে বেজে উঠল। মনে রাখবে, তোমাকে কিন্তু কেউ চেনে না, শুধু আমরা দুজন ছাড়া। তাই নিজের পরিচয় আর ছদ্মবেশ দুটোই বাঁচিয়ে রাখতে হবে। এখন তোমার পরিচয় মুরলী রঙ্গনাথনই থাকবে সবার কাছে। অবশ্যই। হোয়াইটফিল্ড আইটিপিএল পেরিয়ে আরও প্রায় 5 মিনিট চলে তবে থামল উবেরটি। পাওনা মিটিয়ে গাড়িটি চলে যাবার পর চারিদিকে তাকালেন মুরলী নামের মানুষটি। এই জায়গাটার নাম কাডুগড়ি। পাশেই দেখা যাচ্ছে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন। তার ওপারেই একটি বাস স্ট্যান্ড ও মানুষের ভিড়। কিন্তু স্টেশনের এই পারে কিছু ছোট ছোট বাড়ি, দোকানপাট ও মানুষজন দেখে একটু অবাকই হলো মুরলী নামের লোকটি। পাশের লজটির নাম পরিষ্কার বাংলায় লেখা, কলকাতা পান্থনিবাস। উল্টো দিকের হোটেলটির নাম হোটেল অন্নপূর্ণা। পাশ দিয়ে যেতে যেতে দু একজন গ্রাম্য ধরনের মানুষের টুকরো টুকরো কথা যা কানে গেল, তাতে খুব সহজেই বোঝা যায় যে তারা বাঙালি। ছোট্ট হলুদ বাড়িটা দেখলে হঠাৎ করে পাহাড়ের কোলে সুন্দর ক্যালেন্ডার বাড়ির ছবির কথা মনে পড়ে যাবে। চারিদিকে সবুজ আর পেছনে বেশ খানিকটা দূরে একটা কমপ্লেক্সের মাথা ছাড়া আশেপাশে খুব একটা বাড়ি বা জননিবাস নেই। হোয়াইটফিল্ড স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বাড়িটি, যেন একদম নিরিবিলিতে থাকার জন্যই বানানো। দরজার মধ্যে একটা ছোট্ট ঘুলঘুলি খুলে দেখা গেল একটা মানুষের শুধু 2টি কালো চোখ। সাদা ফুলের সুবাস কতটা ছড়ায়? দিল্লি দরবারের তলায়। ছিটকিনি এবং ভেতরের আরও একটি কলকবজা খোলার আওয়াজ পেল সে বাইরের থেকে। কোডওয়ার্ড ঠিকঠাক বলেছে যা বলা ছিল। দরজা খুলে যেতেই সামনে একটি হলুদ নতুন চকচকে AK-203 ও একটি ছোট্ট ধূসর ডেজার্ট ইগল পিস্তল তার দিকে তাক করা দেখতে পেল মুরলী। ডেজার্ট ইগলটা একটু অদ্ভুত লাগছিল দেখতে। 1 সেকেন্ড পরেই তড়াক করে ব্যাপারটা বুঝতে পারা গেল। সাধারণ ডেজার্ট ইগলের থেকে জিনিসটা বড়, আর তার কারণ হলো কালো লম্বা নলটা, যেটা পিস্তলটার নলের সামনে লাগানো। কি ব্যাপার? আরে এ তো আর্চি নয়। একে ভেতরে এনে সাবার করে দাও, কেউ কিছু বোঝার আগে। একটি চেনা গলার আওয়াজ, আর তারপরেই অঘটন। কিছু বুঝে ওঠার আগেই হাতে একটা হ্যাঁচকা টানে সোজা ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ল মুরলী। নিজেকে সামলে মুখ তুলে তাকালো সে, আর সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল। তার ঠিক সামনেই পড়ে রয়েছে 2টি মানুষের দেহ। তাদের কপালের ঠিক মাঝখানে একটি করে ফুটো, আর সেখান থেকে বয়ে যাচ্ছে একটি করে সরু লাল রক্তের ধারা।
একটি অন্ধকার ঘর। বাইরে থেকে দেখলে সেটি একটি বিশাল বড় কমপ্লেক্সের বিলাসবহুল পেন্ট হাউস। কিন্তু খুব কম লোকে জানে সেই পেন্ট হাউসের তলায় একটি আলাদা করে বানানো বেসমেন্টের কথা। তার চেয়েও কম লোকে জানে যে সেখানে কি চলে। বলতে গেলে মাত্র একটি মানুষই জানেন সেই ঘরের কথা এবং তার ভেতরের ব্যবস্থাপনা ও তার কার্যকর্মের কথা। জেনেছিল আরও একজন কয়েক বছর আগে, কিন্তু সে আর ইহজগতে নেই কাউকে বলার জন্য। ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে ঘরটি আসলে প্রকাণ্ড, প্রায় উপরের পেন্ট হাউসটার সমান। কিন্তু উপরে বাড়িতে যতটা আরামদায়ক বিলাসবহুল ব্যবস্থা, নিচের এই ঘরে তা নয়, বরং এক হিসাবে বলা যেতে পারে উল্টো। কেউ যদি পেন্ট হাউসের বিশাল মাস্টার বেডরুমে ঢোকে এবং কোনোভাবে খুঁজে পায় ডান দিকের দ্বিতীয় আলমারির মাঝের সারির পেছনে লাগানো আলগা পাটাতনটি, তাহলে একটি বিস্ময় তার জন্য অপেক্ষা করছে সেখানে। একটি কালো ডিজিটাল কিপ্যাড, যাতে শুধু 1 থেকে 9 অবধি নাম্বার টাইপ করার ব্যবস্থা আছে, আর তার ঠিক উপরে একটি এলইডি প্যানেল যেখানে ফুটে উঠবে টাইপ করা নম্বরটি। বাড়ির মালিক ছাড়া সেই নাম্বার কারো জানার কথা নয়, কেউ জানেনও না। দৈবাৎ কেউ যদি সেটা জেনেও যায় এবং নাম্বার টাইপ করে, তাহলে সেই আলমারি বা তার আশেপাশের কিছুই পাবে না, বরং একটি ঘর ঘর আওয়াজের সাথে সরে যাবে বিশাল বড় ক্যালিফোর্নিয়া কিং সাইজের বেডের পাশে রাখা তুলোয় মরা কার্পেট ও তার তলার একটি প্যানেল, আর দেখা যাবে একটি সরু সিঁড়ি যার প্রায় 20টি ধাপ, সব বিশাল মোটা কাঁচের, এবং সিঁড়ির শেষে দেখা যাবে একটি লাল দরজা। হঠাৎ দেখলে ইংরেজি সিনেমার ইনসিডিয়াসের কথা মনে পড়ে যাবে যে কোনো মানুষের। কিন্তু সেখানেই শেষ নয়, সেই দরজার বাইরেও আধো অন্ধকারে মিশে থাকা ডান দিকের দেওয়ালে আছে আরেকটি ছোট্ট প্যানেল ও তার মধ্যে আরও একটি কিপ্যাড। এটি আলমারির কিপ্যাডটি থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটি মোশন সেন্সর দ্বারা চালিত। কেউ এসে দরজার সামনে দাঁড়ালে তাকে ডিটেক্ট করেই দেওয়ালের একটি লুকোনো অংশ থেকে এই প্যানেল বেরিয়ে আসে, সাথে একটি কিপ্যাড। এটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট কিপ্যাড, তাও একদম একটি ছোট্ট ল্যাপটপ কিবোর্ডের মতন দেখতে। সেখানে আছে নাম্বার, ইংরেজি অক্ষর ও কিবোর্ডের মতন স্পেশাল ক্যারেক্টার। সেখানে ঠিক মতন 8 সংখ্যার পাসওয়ার্ড টাইপ করলেই একটি অদ্ভুত বিপ বিপ শব্দের সাথে খুলে যাবে সিঁড়ির শেষের লাল দরজাটি। বর্তমানে সেই ঘরে একটি মাত্র মানুষ বসে, পেন্ট হাউসের মালিক। পেটানো চেহারা, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, সুন্দর ক্লিন শেভড মুখ নিয়ে সে বসে রয়েছে একটি বিশাল বড় সোফা কাম চেয়ারে। দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ। তার সামনে 50টা বিভিন্ন মনিটর, শোরুমের টিভির মতন পরপর করে সাজানো। সবকটিতে চলছে কিছু না কিছু ভিডিও। মজার ব্যাপার হলো কোনোটাই রেকর্ডেড ভিডিও নয়, বরং লাইভ, দেশের বিভিন্ন প্রান্তের ভিডিও, আর কিছু আকাশের স্যাটেলাইট থেকে পাওয়া ভিডিও, সব একসাথে চলছে। অন্ধকার ঘরে শুধু এই মনিটরগুলির আলোয় তার চেহারা একটি অদ্ভুত নীল আলোয় আলোকিত হয়ে আছে। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে সেই চেহারাতে যে সুন্দর টানা টানা হালকা নীলচে রঙের চোখ আছে, তা যেন চকচক করছে সমস্ত ভিডিওগুলি দেখে। এটাই আসল, এটাই পাওয়ার, এই হলো সব থেকে বড় পাওনা। ইনফরমেশন, নলেজ, সার্ভেলেন্স। ঘরের চারিপাশে আরও নানা ধরনের জিনিস আছে, থরে থরে সাজানো। একদিকে আছে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, অন্যদিকে বিভিন্ন কিপ্যাড ও ল্যাপটপ। ঘরের আরেকটি কোণের দিকে আছে অন্য 3টি মনিটর, যাতে চলছে কালো স্ক্রিনে নানা ধরনের কোডিং। সবচেয়ে কোণার দিকে আছে তাকে সাজানো বিভিন্ন ধরনের ফোন। কিন্তু সেদিকে তার নজর নেই। তার নজর ব্যাঙ্গালোরের কয়েকটি আইটি পার্কের দিকে, দিল্লির একটি রাজনৈতিক র্যালির দিকে, মুম্বাইয়ের একটি ফিল্ম শুটিংয়ের দিকে, এবং সবশেষে গ্রিক একটি আইল্যান্ডের উপর। শেষ মনিটরটিতে তিনি দেখতে পেলেন একটি বয়স্ক ভদ্রলোককে। তার বিশাল সমুদ্রমুখী বাড়ির সামনে বিশাল কাচের দেওয়ালের সামনে এসে দাঁড়াতে, আর তারপরেই দেখলেন মানুষটিকে একটি এনক্রিপ্টেড ফোন নিয়ে কাউকে কল করতে, সামনে বিপুল বড় নীল সমুদ্রের দিকে তাকিয়ে। ঘরের বাঁ দিকে বেজে উঠল একটি হাইলি এনক্রিপ্টেড আইফোন। বেসমেন্টে বসা ব্যক্তিটি মুচকি হেসে তাকালেন মনিটরের দিকে,
দেখলেন সেখানে দাঁড়ানো বয়স্ক মানুষটি, তারপর উঠে গিয়ে ধরলেন তার ফোন। বলুন জেনারেল। মনিটরের মানুষটির মুখ নড়ার সঙ্গে সঙ্গে ফোনে কথা ভেসে এলো। আমাদের বাকি স্লিপার সেল এবার অ্যাক্টিভ হচ্ছে, আর যা খবর পাচ্ছি যে ভারতবর্ষের তাদের পেছনে পড়েছে বেঙ্গালুরুতে। এবার কি করা উচিত? বরুণ ভদ্র নিজের অফিসে একটি সিগারেট ধরিয়ে অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন। একটু আগে নায়ককে খবর দিয়েছেন, কিন্তু ব্যাটার এখনো কোনো পাত্তা নেই। সে নাকি বাইরে ব্রেকফাস্ট করছে। আসবো স্যার? এসো এসো নায়ক। আচ্ছা, আমরা আমি, তুমি আর আর্চি যে মিশনটা করছি সেটা কি বলো তো? মানে ওই স্যার। আরে মানে না করে বলো না আসল কথাটা। স্যার, মিশন ব্ল্যাক ক্যাট। মিশন ব্ল্যাক ক্যাট কি? ওই তো ব্ল্যাক ক্যাট মানে হলো গিয়ে ওই। আরে ধুর, কি ওই মানে করছো? বন্দুকের সামনে দাঁড়িয়ে আছো নাকি? ইন্টারোগেশন হচ্ছে তোমার? না 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 না, এটা একটা প্রাইভেট মিশন স্যার। প্রায় 3.5 বছর আগে যখন করোনা হয়েছিল, তখন থেকেই শুরু হয়েছে কিছু জঙ্গি কাজ কারবার, মানে সারা দেশ জুড়ে। প্রথমে মুম্বাইতে তাজের স্টাইলে কলকাতায় চেষ্টা, তারপরে দিল্লিতে লালকেল্লা অ্যাটাকের একটা চেষ্টা, সুকমা বিজাপুরের ঘটনা, এলাথু ট্রেনের আগুন, কলকাতায় রাজনৈতিক তরজার নামে ব্লাস্ট, এবং সর্বশেষে ভোপাল, রাজকোট এবং জয়পুরে জানুয়ারিতে একই দিনে 3টে ব্লাস্ট। যখন শেষ ব্লাস্টটা হলো, তার আগে আমাদের কাছে খবর ছিল যে জয়পুরের বাস স্ট্যান্ডে অ্যাটাকটা হবে, আর তাই সেখান থেকেই আমরা ধরতে পারি শেখ আসলামকে। কিন্তু ওকে প্রায় 15 দিন ধরে টর্চার করেও কিছুই বার করা যায়নি স্যার। এর মধ্যেই আমাদের সেক্রেটারি, পিএম এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটির অ্যাডভাইজার মিটিং করেন এবং ঠিক করেন যে আমাদের স্পাইদের এবং মিলিটারিদের কাজে লাগাবেন আইসিস, আল কায়দা, আলফা এবং অন্যান্য জঙ্গি দলগুলোকে ইনফিল্ট্রেট করতে ও খবর নিতে যে কে করছে, কিভাবে করছে এবং এই জঙ্গি হানাগুলো কেন হচ্ছে। কিন্তু কাশ্মীরে ব্লাস্ট আর বেঙ্গালুরুর আইটি কোম্পানিতে হামলা আমাকে অন্যভাবে ভাবতে বাধ্য করলো। তাই শেষবার চেষ্টা করেছিলাম জানুয়ারি 29-এ আসলামকে ইন্টারোগেট করার, কিন্তু তাও কিছু বেরোলো না। আর তাই পুরো এজেন্সিতে পিএমকে আর আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে কখনোই কনভিন্স করতে পারলাম না যে এই জঙ্গি গোষ্ঠী বা টেররিস্টরা এই ঘটনাগুলো ঘটায়নি, ঘটাচ্ছে না। এটা অন্য কেউ, অন্য কোনো সংস্থা, যার কথা আমরা জানি না, আমরা কখনো শুনিনি। আমার সিক্স সেন্স তাই বলছিল অন্তত, আর সেটাই সবাইকে বোঝাতে চেয়েছিলাম। ইট ওয়াজ এ হোপলেস কাজ। তাই তখনই ওই ইন্টারোগেশন চেম্বারে দাঁড়িয়ে ঠিক করলাম শুরু করব আমার প্রাইভেট মিশন, অপারেশন ব্ল্যাক ক্যাট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। আরে রাখো দেখেছিলে, তুমি দেখেছিলে বলেই আজ তোমাকে ডেকেছি। আমার এই মিশনের কথা তো তা না হলে আর কেউ জানে না। জানি তো স্যার। এই অপারেশন করার অনুমতি বা বাজেট ছিল না, তাই তো আমি ডিসাইড করলাম আমাদের লুকোনো অস্ত্র ব্যবহার করব। সেজন্য ডাক দিলাম আর্চিকে। ও ট্রেনিং এতদিন ধরে খুব ভালোভাবে চলেছে। ইনফ্যাক্ট কিছু কিছু নতুন ছেলে রিক্রুটদের থেকে ওর রেসপন্স টাইম অনেক ভালো, ওর ট্যালেন্ট অনেক অনেক বেটার। ওর ভঙ্গিমা, কাজ করার ধরন, প্রবলেম সলভিং, প্রত্যেকটা জিনিস আমার দারুণ লেগেছে। বাট আমার কথা কেউ শোনেনি। মেয়েটা নাকি কোনো সোলো অপারেশন বা একা মিশনে যাবার উপযুক্তই নয়, কারণ ওর নাকি অভিজ্ঞতা নেই। আরে এই শালা বিউরোক্র্যাট মালগুলো কেউ জানে, কেউ কোন এজেন্টকে কোথায় কিভাবে কাজে লাগানো যায়। একটু ঘাবড়ে গিয়ে স্যারের দিকে তাকালেন তাঁর জুনিয়র। হঠাৎ কি হয়েছে বোঝা যাচ্ছে না বটে, কিন্তু যা মনে হচ্ছে কিছু ব্যাপার নিয়ে উনি খুব বিচলিত।
নায়ক কিছু না বলে অপেক্ষা করতে লাগলো স্যারের পরের কথা। সবাই বলেছিল মেয়েটা খেলা নিয়ে বেশি ইন্টারেস্টেড, শুধু যখন দেখো হয় ক্রিকেট খেলছে, নয়তো ফুটবল, নয়তো টেবিল টেনিস। আমি বলেছিলাম যে মেয়েটির ট্যালেন্টের কোনো তুলনা হয় না, আর তাই নিজের রিস্কে কাউকে কিছু না জানিয়ে এই মিশনটা শুরু করেছিলাম, এই অপারেশন, আসল জঙ্গিকে খুঁজে বার করতে। তাও হয়ে গেল প্রায় 3 মাস। হ্যাঁ স্যার, কিন্তু কোনো কিন্তু নয় নায়ক, কোনো কিন্তু নয়। এতদিনে একটা ব্রেক থ্রু এসেছে। শেখ অনেক জেরার পর শুধু বলেছিল যে স্বাধীনতা দিবসে কিছু একটা হবে। আজ 3 মাস বাদে প্রথম ব্রেক থ্রু এসেছে। বিদ্যা অধিকারী ধরা পড়াটা কত বড় ব্যাপার বুঝতে পারছো? ইটস আ লাকি ব্রেক ফর আস, ইউ নো। মানে পারছি স্যার। ওকে একবার ভালোভাবে জেরা করতে পারলেই অনেক কথা বেরিয়ে আসবে। জানি নায়ক, জানি। মুশকিলটা হলো কি জানো, আমি 2জন বেঙ্গালুরুর লোকাল লো লেভেল এজেন্টকে পাঠিয়েছিলাম বিদ্যাকে ধরে রাখতে, যতক্ষণ না আজ সকালে আর্চি পৌঁছচ্ছে ওকে ইন্টারোগেট করতে। হ্যাঁ স্যার, কিন্তু সেই 2জন প্রায় 15 মিনিট হলো উত্তর দিচ্ছে না, কোনো রেসপন্স করছে না নায়ক। আর তার থেকেও বড় ব্যাপার হলো যে শেষ 10 মিনিট ধরে আর্চিও আউট অফ টাচ, কোনো উত্তর নেই। আরে এ তো আর্চি নয়, একে ভেতরে এনে সাবার করে দাও, কেউ কিছু বোঝার আগে। কথাটা এখনো যেন কানে বাজছে মুরলির। তার চোখের সামনে অন্ধকার ঘরে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে আরো যেন হতবাক হয়েছে সে। বিদ্যার গলা, সে কমান্ড করছে এখানে বন্দুকধারী 2জনকে, আর রয়্যাল লোকাল এজেন্টদের কপালে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারা হয়েছে। কখন, কিভাবে? ভদ্র স্যার বা নায়ক নিশ্চয়ই এটা জানেন না। জানলে একটু আগে যখন কথা হয়েছে নিশ্চয়ই বলতেন। আর অদ্ভুতভাবে মুল্লিরূপী আর্চির কানে এখনো যন্ত্রটা কোনো শব্দ করছে না। একটু আগেই স্যারের সাথে কথা হচ্ছিল, আর এখন এই বাড়ির কাছে এসে বা ভেতরে যখন ওকে টেনে এনে ফেলা হলো সবে 10 সেকেন্ড আগে, তখন থেকে আর তার ইয়ারফোন কাজ করছে না। এর মানে একটাই হতে পারে, জ্যামার। সমস্ত কমিউনিকেশন ভেতর থেকে বন্ধ রাখার জন্য নিশ্চয়ই এই বাড়ির কোথাও জ্যামার রাখা আছে। কিন্তু সেটা নিয়ে বেশি ভাবার সময় পেল না আর্চি, কারণ ঠিক তখনই টের পেল একটা ছায়া নড়ে যাবার, দরজা বন্ধ হবার। যে 2টি মানুষ তাকে টেনে ঘরে ঢুকিয়ে ফেলে দিয়েছে তারা এবার দরজা বন্ধ করছে, আর আস্তে আস্তে রাস্তার আলো, সকালের বাইরের আলো আসা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য আর্চির কাছে পুরো জায়গাটা অন্ধকার মনে হলো। না দেখা যাচ্ছে সামনের 2টি মৃতদেহ, না দেখা যাচ্ছে ঘরের বাকি জায়গায় কি আছে। হঠাৎ একটা যেন বুড়োর কাশির আওয়াজের মতন শব্দ, পেছন থেকে একটা আলোর ঝলকানি, আর ঠিক তার পরেই কোনো কিছু তীব্র গতিতে আর্চির ঠিক পাশে ঘরের মেঝেতে এসে লাগলো। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু বারবার হবে না। এখানে এভাবে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। ওকে তাড়াতাড়ি মেরে এখান থেকে বেরিয়ে পড়ি, চল, না হলে এবারে কিন্তু মুশকিলে পড়ব। আর্চি আসার জন্য আর অপেক্ষা করা যাবে না। ইংরেজিতে পরিষ্কার কথাটা শুনে আবার অবাক হলো আর্চি। এক মুহূর্তের জন্য বিদ্যার গলা আসছে তার ডান দিক থেকে, আরও খানিকটা দূর থেকে, কিন্তু সেটা নিয়ে ভাবার সময় নেই তার। আগে বাঁচতে হবে। কিছু না ভেবে তাড়াতাড়ি আর্চি মাটিতে নিজের ডান দিকে গড়িয়ে নিল, দরজা ও মৃতদেহগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে, আর সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে পেছনে ফিরে 2জনকে দেখেই সে দৌড় মারল ঘরের অন্য প্রান্তের দিকে। অন্য কোনো একটা দিক দিয়ে বাড়িতে আলো ঢুকছে, ওদিকে কোনো একটা জানলা আছে, আর সেই আলোয় এবার আর্চি আবছাভাবে সব দেখতে পেল ঘরের ভেতর। প্রথমত এটি একটি বিশাল বড় বাড়ি নয়, বরং বলা চলে এটি সিঙ্গেল রুম, কিচেন আর বাথরুম নিয়ে প্রায় 400 স্কোয়ার ফিটের একটি বাড়ি। আসবাবপত্র বিশেষ নেই, একদম ঘরের শেষে একটা টেবিল, আর তাতে রাউটারের মতন দেখতে একটা। আবার গুলি, আবার আলো ঝলকানি, আবার লক্ষ্যভ্রষ্ট 1 ইঞ্চির জন্য। কিন্তু ততক্ষণে আর্চি নিজেকে সামলে নিয়েছে। ঘরের অন্য পাশে যেতে যেতেই চোখের কোণ দিয়ে দেখতে পেল পেছনের 2জনকে তার দিকে আবার তাক করতে, আর সেইভাবেই দেখা গেল ঘরের সম্পূর্ণ অন্যদিকে টেবিলের কাছে একটি চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে আছে বিদ্যা। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কিন্তু আর সময় নেই। আর্চি তাড়াতাড়ি ঘুরে 2 কদম বন্দুকধারীর দিকে এগিয়ে
শরীরটাকে মুচড়ে একটা হাই ভোল্ট মেরে নিজের ডান পা ছুঁড়ে দিল সবচেয়ে কাছের গুন্ডাটার দিকে, যার হাতে ছিল কালাশনিকভ বা AK-203। আর্চির পা সোজা গিয়ে বিদ্যুৎ চমকের মতো লাগলো তার চোয়ালে। একটি আর্তনাদ করে লোকটির মাথা দ্রুত গতিতে পেছন দিকে হেলে গেল এবং হাওয়াতে হঠাৎ দেখা গেল কয়েক ফোঁটা রক্ত ছিটকে বেরোতে তার মুখ থেকে, আর সাথে একটা সাদা ছোট্ট কিছু, সম্ভবত দাঁত। কিন্তু আর্চি তখন সে দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে নেই। তার ডান পা মাটিতে ঠেকার সঙ্গে সঙ্গে শরীর আর একটা মোচড় দিয়ে এক কদম এগিয়েই বাঁ হাতটা সোজা একটা তীরের ফলার মতন করে দ্রুত ও নির্মমভাবে অন্য লোকটির গলায় আঘাত করল। কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় লোকটির চোয়াল ঝুলে পড়েছে প্রায় বুকের কাছে। একটা অদ্ভুত গোঙানির মতন শব্দ বার হচ্ছে তার মুখ থেকে। ঠিক সেই মুহূর্তে প্রথম গুন্ডাটি মাটিতে আছড়ে পড়ল, সাথে সাথে তার হাতের বন্দুকটি উড়ে গিয়ে পড়ল প্রায় দরজার কাছে। আর্চির ক্যালকুলেটেড অ্যাট্যাক দুজনকে একসাথে ধরাশায়ী করেছে। একজনের মুখ থেকে বেরোচ্ছে রক্ত, আর অন্যজনের নিঃশ্বাস প্রায় বন্ধ, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে। পুরো ঘটনাটা ঘটতে সময় লেগেছে 10 সেকেন্ডেরও কম। তবে এখনও বিপদ কাটেনি। দুজন মানুষের হাত থেকেই খসে পড়েছে তাদের বন্দুক, কিন্তু আর তাদের সুযোগ দেওয়া চলবে না। আবার এদের পেছনে বেশিক্ষণ দেওয়া যাবে না, তাহলে বিদ্যা আবার সুযোগ পেয়ে যাবে বেঁচে যাবার বা পালাবার। তাই কাউকে কোনো সুযোগ না দিয়েই আর্চি খুব দ্রুতভাবে সামনে এক কদম এগিয়েই হাঁটু গেড়ে বসা লোকটির নাকে সমস্ত শক্তি দিয়ে একটি ঘুষি মারল। তার হাত নাকের সাথে স্পর্শ করতেই লোকটির নাকের ভেতরে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। একটি কর্কর শব্দের সাথে নাকের ফুটো দিয়ে গল গল করে বেরোতে থাকলো রক্ত। একটা গোঙানি আর চিৎকারের মাঝামাঝি আওয়াজ বেরোবার সঙ্গে সঙ্গে লোকটির ঘাড়ে আরও একটি বিদ্যুৎ চমকের মতন আঘাত। এবার লোকটি পুরোপুরি লুটিয়ে পড়ল মাটিতে, জ্ঞান হারিয়ে। যাক, একটা শত্রু শেষ। হঠাৎ আর্চিকে কাঁপিয়ে হঠাৎ বন্ধ ঘরের ভেতরে যেন একটা বিস্ফোরণের শব্দ হলো। কানে প্রায় তালা লেগে যাবার মতন আওয়াজে এক মুহূর্তের জন্য রয়ের এজেন্টের মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। না, মাথা কাজ করা বন্ধ হলে মৃত্যু নিশ্চিত এখানে। সঙ্গে সঙ্গে আর্চি মাথা ঘুরিয়ে শব্দের দিকে তাকাতেই আবার হলো শব্দটা। কিছু না ভেবেই আর্চি তাড়াতাড়ি বাঘের মতন একটা ঝাঁপ দিয়ে নিজের বাঁ দিকে সরে গেল, প্রথম গুন্ডাটির শরীরের পেছনে। আর তার নজর গেল ঘরের অন্যদিকে, যেখানে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে বিদ্যা। তার চোখ বড় বড়, একটু যেন লাল, আর সারা চোখ মুখ প্রায় রক্তশূন্য, সাদা। নিঃশ্বাস পড়ছে জোরে জোরে, আর নজর যেন ঘুরছে আর্চিকে মারার জন্য। কথাটা অবশ্য কিছু ভুল নয়। এই প্রথম আর্চি আধো অন্ধকারে খেয়াল করল বিদ্যার হাতে ধোঁয়া ওঠা বন্দুকটি, গ্লক 43। বিদ্যার হাতে যেই বন্দুকটি গতকাল রাতে দেখেছিল, আর সেটা তাক করা আর্চির দিকে। ওঠো, উঠে এই দিকটায় গিয়ে দাঁড়াও, হাত মাথার ওপর তুলে। ইশারা করে তাকে ঘরের কিচেনের দিকটা দেখিয়ে দিল বিদ্যা। কোনো উপায় নেই, যেতেই হবে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল আর্চি। একটু দূরেই সাইলেন্সার যুক্ত ধূসর ডেজার্ট ইগলটি পড়ে, কিন্তু এখন সেটা নেবার চেষ্টা করা বৃথা। সেদিকে পৌঁছাবার আগেই তার শরীর ঝাঁঝরা করে দিতে পারে বিদ্যা। আর এখন যেমন ভয় পেয়ে আছে, বা যেমনভাবে ওর হাত কাঁপছে আর কপালে ঘাম জমেছে, যা খুশি করতে পারে সে। চুপচাপ আর্চি মাথার উপরে হ্যান্ডস আপ পোজ দিয়ে বিদ্যার দিকে মুখ করে এক পা করে পিছনের দিকে যেতে থাকে। তুমি কে? কি নাম? রয়েল লোক? তোতলানো অবস্থায় আর গলা কাঁপা কাঁপা প্রশ্নগুলো শুনে হঠাৎ মনে মনে হাসি পেয়ে গেল আর্চির। এতক্ষণে উত্তেজনায় সত্যি সে ভুলে গিয়েছিল তার বদলানো রূপের কথা। এবার মনে পড়ল সেটা আবার। সে তো এখন মুরলি, কিন্তু কথা বলতে যাবার ঠিক আগের মুহূর্তেই আর্চির খেয়াল পড়ল আরেকটা ব্যাপার, জ্যামার। সেটা কি তার ভয়েস মডিউলেশনের মেশিনটাও গড়বড় করবে? আমার নাম শুরু করলো আর্চি ঢোক গিলে, এবং খেয়াল করলো তার পুরুষালী গলায় বেরোচ্ছে। মনে মনে নিজেকে কুন্নিশ জানিয়ে এবং ঘাটটা হালকা হেলিয়ে বাকি কথাটা বলতে শুরু করলো সে। আমার নাম মুরলী রঙ্গনাথন, রয়্যাল লোয়ার অপারেটিভ। তোমাকে ইন্টারোগেট করতে এসেছিলাম। আমাকে ইন্টারোগেট করতে? ওরে, তোরা যা খুশি করে নে, কিচ্ছু করতে পারবি না। কেউ জানে না কে কাকে দিয়ে কি কাজ করাচ্ছে। দুজনের কথার মাঝেই হঠাৎ একটি মাটিতে কিছু ঘষার শব্দ শুনতে পাওয়া গেল। হাত উপরে রাখা অবস্থাতেই আর্চির নজর বিদ্যার ঘাড়ের উপর দিয়ে গেল মাটিতে শুয়ে থাকা প্রথম গুন্ডাটার দিকে, যে সর্বপ্রথম তার কারাটের ফ্রন্ট কিকের দ্বারা ধরাশায়ী হয়েছিল। সর্বনাশ, লোকটির জ্ঞান ফিরে আসছে।
কিছু একটা করতে হবে, কিন্তু কি? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হয়েছে আর্চির। নিজের ঠোঁট দাঁত দিয়ে চেপে সে নজর ঘোরাতে লাগলো চারদিকে। কিছু যদি পাওয়া যায়, কোনো উপায়ে এই সিচুয়েশন থেকে উদ্ধার পেতেই হবে। এরা দুজন বন্দুক নিয়ে তার দিকে তাক করলে আর আগের মতন অ্যাডভান্টেজ পাওয়া যাবে না। তখন অন্ধকারের আর বিস্ময়ের ধাক্কা কাটাবার আগেই ঘটনাটা ঘটে গিয়েছিল, কিন্তু এবার তা করা যাবে না। এবার দুজনেই সতর্ক থাকবে, দুজনেই জেগে যাচ্ছে। আর্চির গোল হয়ে যাওয়া বড় বড় চোখ আর কপালের বিন্দু বিন্দু ঘাম দেখে বিদ্যার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। এই তো, এবার ভয় পেয়েছে। তিনজন তিনটে বন্দুক তাক করলে আর কিছু করতে পারবে না। পিছন ঘুরে ব্যাপারটা ভালো করে দেখে তার দুই জ্ঞান ফিরতে থাকা গুন্ডাদের দিকে তাকিয়ে বিদ্যা কথা বলতে শুরু করল, যদিও তার ছোট্ট রিভলভার তাক করা মুরলিরূপী আর্চির দিকেই। কাঞ্চন আর ভাগা, কি করছিস? তাড়াতাড়ি উঠে। আর কিছু বলার সুযোগ পেল না বিদ্যা। চকিতে বিদ্যুৎ গতিতে কয়েকদিন আগে ক্রিকেট ম্যাচে ক্যাচ ধরার জন্য ঝাঁপিয়ে পড়ার মতোই আর্চি ঝাঁপিয়ে পড়ল বিদ্যার উপর। দুজনের চোখাচোখি হতেই দেখা গেল বিদ্যার চমকে যাওয়া চেহারাটি ও তার বড় বড় চোখ। ও এটা আশা করেনি। নিজের মনে তারিফ করেই আর্চি বিদ্যার ডান হাতটা ধরে কিছু বুঝে ওঠার আগেই চাপ দিল ট্রিগার ধরা আঙুলটাতে। ঘর কাঁপিয়ে কানে তালা লাগিয়ে ও আগুনের একটি ফুলকি জাগিয়ে দুবার গর্জে উঠল ছোট্ট গ্লকটি। কোথায় ও কার গুলি লেগেছে তা দেখার সময় নেই আর্চির। তাড়াতাড়ি এগিয়ে এবার বিদ্যার উপরে চড়ে বসে তার তখনও হাতে ধরে থাকা গ্লকটি আবার বিদ্যার মাথার পিছনের দিকে তাক করে টিপে ধরল ট্রিগার। দুটো গুলি, তারপরেই ম্যাগাজিন ফাঁকা। কিন্তু তাতেই যা হবার হয়ে গেছে। এবার আর্চি সামনের দিকে তাকিয়ে দেখতে পেল পুরো ঘটনাটা। কিছুটা লক্ষ্যভ্রষ্ট হলেও একটি লেগেছে বাঁ দিকের গুন্ডাটির, সম্ভবত কাঞ্চনের মাথায়। একটা ফুটো কপালে ঠিক বাঁ চোখের ওপর, তা থেকে বয়ে যাচ্ছে একটি কালচে লাল ধারা। দ্বিতীয় লোকটিও ধরাশায়ী হয়েছে দেখল আর্চি, কিন্তু একটু অন্যরকমভাবে। তার একটা গুলি লেগেছে ডান পায়ের হাঁটুতে ও অন্যটি বাঁ কাঁধে। মাটিতে লুটিয়ে নিজের শরীর থেকে বয়ে যাওয়া রক্তের ধারার উপরেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে লোকটি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতবাক বিদ্যার দিকে তাকিয়ে সে কিছু বুঝে ওঠার আগেই আর্চি তার কপাল ধরে একটু জোরে ঠিকঠাক হিসেব করে মাথা ঠুকে দিল মাটিতে। একটু আওয়াজ করার সুযোগ না পেয়ে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল আর্চির বেঙ্গালুরুর অফিসের প্রথম পরিচিত মেয়েটি। স্যাটেলাইট ইয়ারফোনের অপর দিক থেকে আওয়াজ পেয়ে তড়াক করে উঠে বসলেন ভদ্র। এতক্ষণ ধরে কথা বলছিলেন নায়কের সঙ্গে। আর্চির কোনো পাত্তা ছিল না সেটা নিয়ে। এখন তাই হঠাৎ তার গলা স্বর পেয়ে নিজের টেবিলের সাইডটা চেপে ধরলেন তিনি। স্যার, কাম ইন। অপারেশন লিডার, কাম ইন। ইয়েস ব্ল্যাক ক্যাট, অপারেশন লিডার স্পিকিং। উত্তরটা দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন অ্যাডিশনাল সেক্রেটারি বরুণ ভদ্র। এতক্ষণ সত্যিই তিনি চিন্তায় ছিলেন। আর্চি ওই বাড়িতে ঢোকার একটু আগেই অফলাইন হয়ে গিয়েছিল এবং এতক্ষণ তিনি কোনো আপডেট পাননি। এতক্ষণ পরে আর্চির গলার আওয়াজ পেয়ে তাঁর শরীর ও মন যেন স্বস্তি পেল। স্যার, খুব বড় ধরনের কিছু চলছে এখানে। কথাটা শুনে এবং আর্চির বলার ধরন শুনে সচকিত হয়ে গেল ভদ্র। কি হয়েছে? পরের 2 মিনিট ধরে আর্চি সমস্ত ঘটনাটা বলল অ্যাডিশনাল সেক্রেটারিকে। পুরো ঘটনা শোনার পর কয়েক সেকেন্ড গুম হয়ে বসে রইলেন ভদ্র, যেন এখনো বিশ্বাস হচ্ছে না বিদ্যা এত দূর চেষ্টা করতে পারে। ওকে, তুমি বেরিয়ে এসো ওখান থেকে। আমি টিম পাঠিয়ে তোমাকে এক্সট্র্যাক্ট করে নেব আর ওখানে ক্লিন আপ করে নেব। আর ওরা দুজন লো লেভেল এজেন্টস হলেও যথেষ্ট কর্মঠ আর ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, বিদ্যাকেও তুলিয়ে আনাচ্ছি এখানে, যাতে ভালো করে ইন্টারোগেট করা যায়। বাট তোমার বেরিয়ে আসাটা দরকার। কিন্তু এখন ভয় পেলে বা পিছিয়ে এলে চলবে না। কিন্তু না স্যার, এখন এক্সট্রাক্ট করলে চলবে না। এখানে বড় ঘটনা কিছু ঘটছে আর আমাকে জানতেই হবে সেটা কি ব্যাপার। আর ইউ শিওর? ইয়েস স্যার। ঠিক আছে, ব্যবস্থা করছি। প্রায় 1 ঘন্টা পরে যখন বিদ্যার জ্ঞান ফিরল, তার মাথার পেছনে প্রচণ্ড যন্ত্রণা। চোখ একবার খুলেই বন্ধ করে নিল সে। চারিদিকে আলো, তার যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কি হলো? অনেকক্ষণ ঘুমিয়েছ, এবার উঠে পড়ার সময়। তারা আছে মাটির থেকে অনেকটাই উঁচুতে। বিদ্যা নিজের বাঁ দিকের খোলা জানলাটা দিয়ে দেখতে পেল দূরের কিছু হাই রাইজ বিল্ডিং।
আর বেঙ্গালুরুর কিছু মল, মনে হচ্ছে 7 বা 8 তলায় আছে। না না না, আমাকে এখান থেকে বার করো। আমি জানি তোমার অ্যাক্রোফোবিয়া আছে বিদ্যা। অনেকবার অফিসের ক্যাফেটেরিয়ার জানালা দিয়ে তুমি নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ঢোক গিলে সেখান থেকে সরে এসেছো। তখনই খেয়াল করেছি তুমি 5 তলা থেকেই নিচে তাকাতে পারো না, আর এটা তো 10 তলা। গলার আওয়াজটা চেনা লাগতেই সামনে ঘুরে তাকালো বিদ্যা। তার চোখ কোঁচকানো। এতক্ষণে যেন একটু ভালো করে সামনের মানুষটাকে দেখা যাচ্ছে, আর দেখতে পেয়েই একটা হেঁচকি উঠে চোখ বড় বড় হয়ে গেল বিদ্যার। এ তো আর্চি, কিন্তু এইরকম ভাবে সামনের মানুষটিকে দেখে হঠাৎ আর্চি বলে মনে হবে না, কিন্তু সে যেন আর্চিও। সামনে যে দাঁড়িয়ে আছে সে তরুণী হলেও কিছু যেন গণ্ডগোল আছে। তাকে বরং দেখতে লাগছে কিছু আগে দেখা তাদের কারোগড়ির বাড়িতে আসা ওই লোকটির মতন। চোখ কুঁচকে একটু মনোনিবেশ করেই এবার আসল ব্যাপারটা বুঝতে পারল বিদ্যা। শর্টস আর কালো প্যান্ট, সাথে স্পোর্টস শু পরে এটা আর্চি দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু আর্চির চুল তো এরকম ছোট করে কাটা না, আর ওর নাকটাও এতটা চওড়া নয়, আর গলার কাছটা এরকম চেরা কেন? কি হলো, চিনতে পারছো না? আমাকে দেখে অবাক হয়েছ? এবার বিদ্যাকে সত্যি অবাক করে মাথার পরচুলাটা খুলে ফেলল আর্চি, এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো তার ঘন কালো কাঁধ অবধি চাইনিজ কাট স্ট্রেট চুল। তারপর বিদ্যাকে আরও অবাক করে সামনের মেয়েটি একটানে খুলে ফেলল তার নাকটি, তার সাথে কিছুটা চামড়া। একই রকমভাবে টেনে নিল তার 2 গালের ফোলা অংশ আর নিচের চোয়ালের একটি অংশ। সর্বশেষে সামনে তরুণী খুলে ফেলল গলার এক প্রস্থ চামড়া, গলার সেই চেরা সমেত। এখন বিদ্যার সামনে যে দাঁড়িয়ে আছে, যে একটু ভীতু আর গড়পড়তা মেয়েটা যাকে রোজ সে অফিসে দেখেছিল, সে নয়। এই মেয়েটার আর্চির মুখের সাথে মিল থাকলেও গাল একটু কম ফোলা, আর চোয়াল চৌকোর জায়গায় ডিম্বাকৃতি। এইবার তুমি প্রথম আসল আর্চিকে দেখলে বিদ্যা। এতদিন রূপ একটু চেঞ্জ করে অফিসে গিয়েছি, সবসময় একটা আবরণ পরে রেখেছি। তুমি তো আমার এই চুলও দেখোনি, isn't it? এটাই আসল। তুমি কে? আমি আর্চি বিদ্যাদি। আবার আমি মুরলিও, যে তোমার কাছে সকালে এসেছিল, যাকে তুমিও তোমার 2 গুন্ডা মারতে চেয়েছিলে। তুমি রাজেশ হরিহরনকে অ্যাক্টিভেট করেছিলে ওই অফিসে গোলাগুলি চালাবার জন্য, isn't it? আতঙ্ক ছড়াবার জন্য। আমি অনেক দিন ধরে তোমাকে নজরে রেখেছি এবং খোঁজ করছি। একটু চুপ করলো আর্চি, তার দৃষ্টি সোজা বিদ্যার ভয়ার্ত চোখের দিকে। বিদ্যা ভয় পেয়েছে এবার। ভালো, সে দেখেছে আর্চিকে তার গুন্ডাদের মারতে, তাকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এখান অবধি নিয়ে আসতে, তাই এবার যথেষ্ট ভয়ই পেয়েছে সে। আমাকে তুমি বাকি আর যা জানো তাও বলবে। মুম্বাই 1 মে সকাল 10:36। আমি তৈরি সিলভিয়া। জোরে একটি শ্বাস নিয়ে ফিস ফিসে নিজের ইয়ারফোনে বলে উঠল লোকটি। সে যেখানে বসে আছে সেখান থেকে মুম্বাই জুহু বিচ ও তার সংলগ্ন এলাকা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার মধ্যে আজ বেশ ঝলমলে রোদের দিন, যদিও গরম সেই রকম একটা নেই। বিচের দিকে তাকালে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, কেউ বসে, কেউ শুয়ে, কেউ বা দৌড়াচ্ছে, কিন্তু দূরত্বের জন্য কাউকে চেনা যাচ্ছে না, বরং দেখতে এখান থেকে পিঁপড়ের মতন লাগছে। মানুষটি সেদিকে খুব বেশিক্ষণ তাকালো না, যদিও সুদূর বিস্তৃত সমুদ্র, তার ছোট বড় ঢেউ আর মানুষের ভিড় এই উঁচু থেকে খুব সুন্দর দেখতেই লাগছিল। সূর্যের আলো পড়ে ঢেউগুলো যে চিকচিক করছে, তার সৌন্দর্য এখানে না উঠলে হয়তো অত ভালো করে বোঝাই যায় না। ওকে বারিস, আমরাও এখান থেকে দেখছি। আর বড় জোর 1 মিনিট, টার্গেট এখন লেফটে উঠছে। রজার দ্যাট। গম্ভীর গলায় উত্তর দিয়ে সামনে তাকালো বরিস। সে গতকাল সন্ধ্যায় মুম্বাই নেমেছে, অবশ্য নাম ভাড়িয়ে।
কাজ সব ঠিকঠাক হলে তার নাম ও বাকি ডিটেলস নিয়ে কারোর কিছু লাভ হবে না। আজকের প্ল্যানিং ঠিক কবে থেকে হয়েছে তা জানা নেই, কিন্তু তাকে জানানো হয়েছিল প্রায় 15 দিন আগে। সে জানে সিলভিয়া কাজ ফেলে রাখার মানুষ নয়, তাই তাকে জানানোর পরেই সমস্ত তোড়জোড় আর ব্যবস্থা করতে ঠিক 2 দিন লেগেছে। আর এখানে ঠিক আসার আগে বরিসকে তার লালচে হলুদ চুলটা শুধু কালো করা হয়েছে কলপ লাগিয়ে। যদিও সে ইংরেজ মানুষ, কিন্তু তার চেহারা দেখে খুব একটা বোঝার উপায় নেই। বরিস হার্মিসন একদিক দিয়ে খানিকটা ভারতীয় বললেও ভুল বলা হয় না। তার মা ইংরেজ হলেও বাবা ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, তাই চুল লালচে হলুদ হলেও গায়ের রং ভারতীয়দের মতোই তামাটে, চোখের মনি গাঢ় খয়েরি। চিন্তা ঝেড়ে দিয়ে তার নজর পড়ল সামনের বস্তুটির উপর। লম্বা সরু চকচকে নলটি প্রায় 1.5 ফিট সাইজের, তার পিছনে বাকি অংশটিও কম নয়, প্রায় 1.5 ফিটের মতোই। যদিও সামনের চেয়ে একটু বড়, ভারী ও মোটা। এটি চওড়া হওয়া ত্রিকোণের মতন জিনিসটি মেঝের থেকে শেষ অবধি বেড়েছে, আর সেটাই হয়তো এই অস্ত্রটির সব থেকে বড় গুণ। কিন্তু এই নল ও শরীরের থেকে যেটা বরিসের কাছে সব থেকে বেশি ভালো লাগার বস্তু, তাহলে ওপরের দূরবীনটির মতন জিনিসটি। ছোট্ট একচোখা কালো চকচকে দূরবীনটি হয়তো এই পুরো অস্ত্রটির সব থেকে দরকারি অংশ। সব কিছুর নিচে আছে কালো ম্যাগাজিনটি। বরিস জানে তার মধ্যে যে 5টি গুলি আছে তার প্রত্যেকটি .50 BMG'র কার্তুজ, এবং সেটাই দরকার। সে ভালো করেই জানে দূরের রেঞ্জে .50 ক্যালিবারের কার্তুজ কতটা কার্যকরী। ঠিক করে এই ডিস্টেন্স থেকে যদি গুলি করা যায়, একটি মানুষের মাথার প্রায় কিছুই ঠিকঠাক থাকবে না। যে গুলি দেওয়াল ভেদ করে যেতে পারে বা কোনো গাড়ির ভেতরে ফুটো করে মানুষকে মারতে পারে, তার কাছে একটি মানুষের মাথার খুলি কিছুই নয়। তাই তো কাল রাতে এসে এই ব্যারেট M95টির ডেলিভারি নিয়েছে। পাশেই পড়ে আছে কালো বাক্সটি, দেখতে অনেকটা ভায়োলিন বক্সের মতো। সেখান থেকে জিনিসটা বার করে সমস্ত পার্টস লাগাতেই তার 15 মিনিট সময় লেগে গেছে। যদি এখানে কেউ আসার ভয় নেই, জুহু বিচ থেকে প্রায় 15 মিনিট দূরত্বে অবস্থিত এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটি একটি নতুন বহুজাতিক সংস্থার হেডকোয়ার্টার হতে চলেছে। তাই এই 15 তলা ছাদে ওঠাটা খুব একটা কষ্টকর হয়নি বরিসের। এখান থেকে সুবিধা হলো কাছের ম্যারিয়ট হোটেলের দিকে সোজা ও অবিচ্ছিন্ন দৃষ্টি রাখার সুযোগ। যে মানুষটিকে রেডি হয়ে নাও বরিস। আমি রেডি। বড় ক্যামেরা তেপায়ের মতন একটি জিনিসের উপরে স্নাইপার রাইফেলটি রেখে তাড়াতাড়ি বরিস চোখ রাখল বন্দুকটির হাই পাওয়ার দূরবীনে। তার সঙ্গে সঙ্গে ম্যারিয়ট হোটেলে তার দরজা আর সেখানকার মানুষগুলি যেন তার খুব কাছে চলে এলো। ওই তো দেখা যাচ্ছে ম্যারিয়ট হোটেলের দরজার সামনে দাঁড়ানো মিডিয়ার লোকগুলোকে। কাছেই আছে বেশ কিছু কালো জামা, কালো চশমা পরা বডিগার্ড। আর তারপরেই বরিসের চোখ পড়ল তার শিকার, বলিউড রাজা আলম খান, সঙ্গে তার বন্ধু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবাজি রাজ। স্যার স্যার! হঠাৎ আর্চির ক্ষিপ্র গলার আওয়াজে যেন সংবিত ফিরে পেলেন ভদ্র। এতক্ষণ নিজেকে ডুবিয়ে রেখেছিলেন পাকিস্তান ও তাদের কিছু জঙ্গি সংগঠনের ডিটেলস নিয়ে সাবমিট করা একটি ফাইলে। আর 3 দিন পরই দেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন আমেরিকা, সেখান থেকে রাশিয়া। এদের সবার সঙ্গেই পাকিস্তান ও চীন নিয়ে তাঁর আলোচনা আছে। তার আগে লাগবে ওই ফাইলে থাকা সমস্ত ডিটেলস, কারণ আমেরিকা ও রাশিয়া সরকারের হস্তক্ষেপ লাগবে পাকিস্তানের জঙ্গি হানা বরাবরের মতন থামাতে, আর চীনকে তাদের সাহায্য করা থেকে বিরত রাখতে। কিন্তু তিনি ফাইলটা আর তার ভেতরের ইনফরমেশন নিয়ে এতটাই মশগুল ছিলেন যে তার সামনেই বসে নায়ক যে ফাইলেরই আরেকটি কপি দেখছে বা তাঁর কানে লাগানো ছোট্ট ইয়ারফোনের উল্টো দিকে আর্চি আছে তা তিনি ভুলেই গিয়েছিলেন। কি হয়েছে আর্চি? বিদ্যার ইন্টারোগেশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওকে ইন্টারোগেট করে শুধু জানতে পেরেছিলাম যে এখানে আরও 3টে স্লিপার সেল অপারেটিভ আছে আর দিল্লিতে 2 জন আছে, কিন্তু তারা কে বা কারা সেটাও জানে না। তুমি বিশ্বাস করো বিদ্যার কথা? কথাটা বলে বরুণ উঠে দাঁড়ালেন তার অফিসের চেয়ার থেকে। এখানে বসে আছেন প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। তার নজর গেল টেবিলের অপর প্রান্তে বসা নায়কের দিকে।
সেও তাঁর সাথে সাথেই এখানে রয়েছে প্রায় 2.5 ঘন্টার মতোই, আর এখন ফাইল থেকে মাথা তুলে তাকিয়ে আছে তাঁর দিকেই কৌতূহলী দৃষ্টি নিয়ে। তার মতোই নায়কও জানত বিদ্যাকে আর্চির জেরা করার কথা, কিন্তু তার মতোই তারপর কি ঘটেছে সে জানেন। শুধু এটুকুই দুজনে জানত যে প্রায় 1 ঘন্টা আগে আর্চি বিদ্যাকে ওই নতুন তৈরি হওয়া বেঙ্গালুরুর বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় রেখে তড়িঘড়ি তাকে ইন্টারোগেট করতে চেয়েছিল। তার কিছুক্ষণ পরেই তিনি যে দুজন লো লেভেল ইন্টেলিজেন্স অপারেটিভকে বিদ্যার লোকেশনে পাঠিয়েছিলেন তারা গিয়ে তার মৃতদেহ আবিষ্কার করে। মাথার ঠিক মাঝখানে একটি ছোট্ট টেবিল টেনিস বলের সাইজের গোল ফুটো বিদ্যার, আর আর্চি যেন উবে গেছে। না লাগছে তার ফোন, না পাওয়া যাচ্ছে তাকে ইয়ারফোনে। ঠিক সেই মুহূর্তেই ফোন আসে সেক্রেটারি সঞ্জীবের। সিক্রেট মিশনকে পেছনে ফেলে শুরু হয় তাঁর ও নায়কের ফাইল ঘাঁটার কাজ, আর মিডল ইস্ট, পাকিস্তান ও তালিবান জঙ্গিদের ক্যাটালগ দেখা ও থ্রেট লেভেল চেক করা। যদিও মাথার মধ্যে ঘুরছিল একটাই কথা তাঁর, এবং তিনি জানেন নায়কেরও। কি হয়েছে বেঙ্গালুরুর ওই বাড়িতে? জেরা শুরু করার 10 মিনিট বাদে আর্চি শুধু বলল তাকে আরো ভালো করে জেরা করতে হবে, আর তারপরে কোনো সারা শব্দই নেই। কেন পাওয়া গেল বিদ্যার মৃতদেহ? হ্যাঁ স্যার, করি। আর্চির কথায় সংবিত ফিরল ভদ্রর। চোখ ছোট করে ভ্রু কুঁচকে তিনি তাকালেন বাইরের দিল্লির দিকে, কাচের জানলার মধ্যে দিয়ে। কারণ স্যার, ওকে একটু জেরা করে একটা আঙুলের নখে চাপ দিতেই সব বেরিয়ে পড়ল। প্রথমে একটু তড়পালেও পরে ওর মুখ খোলা খুব সহজ হয়ে গিয়েছিল। কি বলল ও যখন কলেজে পড়তো মুম্বাইতে, তখন একজন ওকে অ্যাপ্রোচ করে ওর একটা অসহায়তার সুযোগ নিয়ে। প্রথমে ছিল কিছু জিনিস কোথাও পাঠাতে হবে বা কাউকে দিতে, তারপর ক্রমে সেটা বদলায় আর্মস হেরফের করা নিয়ে। মুম্বাইতে একবার আমাদের সুপারস্টার রাজপাল দেশমুখকে যে বন্দুক দিয়ে খুন করা হয়েছিল, তা বিদ্যার হাত দিয়েই মুম্বাই পোর্ট থেকে ওখানকার বস্তিপাড়ায় ঢোকে। কিন্তু ও একজন লো লেভেল অপারেটিভ ছিল, ব্যাস আর কিছু নয়। কিন্তু সেখানেই শেষ নয়। ওদের হাত থেকে পালাতে ও চলে এলো বেঙ্গালুরু নতুন কাজ নিয়ে। কিন্তু এখানেও অবশেষে খোঁজ পেয়ে চলে আসে ওই দলের লোক, আর তখন থেকেই ওকে কাজে লাগাচ্ছে এখানে। প্রথমে ছিল কিছু আর্মস এদিক ওদিক করা, কিছু মার্ডার করানো ইত্যাদি। তবে শেষ 1 বছর ওর কাজ একটু অন্যরকম ছিল। মনে হয় সেটা আন্দাজ করতে পারছি। রাজেশ হরিহরন ছিল ওর অফিসের সফটওয়্যার ডেভেলপার। লস বাঁচাবার নাম করে ওকে ফায়ার করে কোম্পানি, আর তাতেই মনে মনে ফুঁসেছিল ও। ওর সাথে ঘনিষ্ঠতা বাড়ানো আর ওকে তাতিয়ে দেওয়াই কাজ ছিল। আগুন যখন গরম হয়ে গেল, তখন কোনোভাবে একটা বন্দুক ওর হাতে পাচার করা, যাতে মাসাকারটা করতে পারে, তাই তো? আপনি স্যার খুব ইন্টেলিজেন্ট। তবে শুধু এটুকুই নয়, বিদ্যার মতো এরকম আরো 3 জন আছে এখানে, আর তাদের কাজও খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে। বিদ্যার কথা থেকে এটুকুই জানতে পেরেছি। কিন্তু এতক্ষণ কোনো কন্ট্যাক্ট নেই কেন? আর বিদ্যা মারা গেল কিভাবে? আমাকে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, কারণ একজন স্নাইপার অ্যাটাক করে ওখানে। আমি যখন জেরা করছিলাম বিদ্যাকে, তারই মাঝে শুনতে পেলাম অনেক দূর থেকে একটা হাই ভেলোসিটি বুলেটের আওয়াজ। 1 মুহূর্ত পরেই গুলিটা বিদ্যার মাথা ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায়। প্রবাবলি আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু জাস্ট কপালের জোরে বেঁচেছি। আমি যে বাড়িটার একজন শ্রমিক সেজে যাব সেটা বোধহয় ভাবিনি, যদিও সে আর কোনোদিন কিছু ভাবতে পারার মতো অবস্থায় নেই। আর হ্যাঁ, আপনার লোকেদের বলবেন বিদ্যার মৃতদেহ যেখানে আছে তার উত্তর দিকে আর একটা পরিত্যক্ত আইটি কোম্পানির ফাঁকা একটা বিল্ডিং আছে, হোয়াইট আর অরেঞ্জ, দেখলেই চেনা যাবে। আর তার ছাদে পাওয়া যাবে আর একজনের মৃতদেহ। সেই 3 জনের খোঁজ পেয়েছো? হ্যাঁ স্যার, নামও পেয়েছি, কিছু কাঠখড় পুড়িয়ে তাদের লোকেশনও পেয়েছি। কিন্তু সেটা স্যার পরে, তার আগে আরও একটা ব্যাপার আছে। কি ব্যাপার? যে স্নাইপারকে আমি ব্যবস্থা করলাম তার নাম ফেলিন হগার্ড, ইউকের বাসিন্দা। আমি ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যার ব্যবহার করে দেখে নিয়েছি, বাট
প্রবলেম লাইজ এলসওয়্যার, মুশকিল হলো অন্য জায়গায়। ওর সাথে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড লিস্টে আরও একজন আছে, বরিস হার্মিসন। সেও এরই মতো নোটোরিয়াস কিলার, স্পেশালিটি স্নাইপার। দুজনেই একসাথে আফ্রিকা, বসনিয়া আর ইউক্রেনে হাই প্রোফাইল মার্ডার করেছে। এবার আসছি সব থেকে বড় ব্যাপারে। ওয়েল, আমি খোঁজ নিয়ে জানলাম, মানে বিদ্যাকে জেরা করে ওই বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখলাম ফেলিন ও আর একজন একসাথে বেরিয়েছে মুম্বাই এয়ারপোর্ট থেকে কাল সন্ধেবেলা। অন্যজনের মুখ ভেরিফাই করে বুঝেছি সে আমাদের এই বরিসই। নিজের চুল কালো করে ধোঁকা দেবার চেষ্টা করছে। দুজনেই এসেছে ফেক পাসপোর্টে। কিন্তু ফেলিন তার 4 ঘন্টা পরে আবার বেঙ্গালুরুর ফ্লাইট ধরলেও বরিস কিন্তু কোনো ফ্লাইট ধরেনি। তার মানে হ্যাঁ স্যার, তার মানে এটাই যে বরিস এখনো মুম্বাইতে আছে বা তার আশেপাশেই। ও আছে মুম্বাইতেই। আর কেন সেটাও মনে হয় বুঝতে পারছি। শিবাজি রাজ আর আলম খানের আজ ম্যারিয়েট হোটেলে, আমি দেখছি সেটা। তুমি কি করবে? বেঙ্গালুরুতে ওই 3 জনের খোঁজ করবে। খুব সাবধান, বি কেয়ারফুল। এটা ডেঞ্জারাস মনে হচ্ছে। বিদ্যা নিজের লোকের সাহায্যে আমার 2জন লোককে মেরে তোমাকেও খুন করে পালাবার তালে ছিল, কিন্তু সো বি কেয়ারফুল, ওকে? না স্যার, ওরা 2জন ভাড়াটে গুন্ডা। ওদেরকে বিদ্যার ইনস্ট্রাকশন ছিল যে কখনো ওকে না পেলে ওর হাতের ঘড়ির মধ্যে ট্রান্সমিটারের সাহায্যে যাতে খুঁজে বার করে ওকে সাহায্য করা হয়। এবার এই 3 জনের দায়িত্ব আপনাকে নিতে হবে। আজ ছুটি, ওরা বাড়িতেই থাকবে। এখনই তোলানোর ব্যবস্থা করতে হবে। আপনাকে সিকিউর সার্ভারের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনি ওদেরকে শুধু কনফাইনমেন্টে রাখার ব্যবস্থা করবেন। আজ রাতে আমি ওদের সাথে কথা বলতে চাই। তাহলে তোমার পরবর্তী কাজ কি এখন? আমার আসলে স্যার আজকে একটা খেলা আছে, ক্রিকেট, আর 1 ঘন্টা পরেই। মুম্বাই 1 মে সকাল 10:37। বন্দুকে দূরবীনে চোখ রেখে মুখ্যমন্ত্রী শিবাজির মাথার থেকে নিজের দূরত্ব আন্দাজ করার চেষ্টা করল বরিস। প্রায় 200 ফিট তো হবেই, বরং তা থেকে একটু বেশি। তবে এই শক্তিশালী দূরবীনে চোখ রাখলে 20 ফিটের বেশি কোনো মতেই মনে হয় না। রাইফেলের লোড চেক করে সাইড থেকে একটা টান মেরে গুলিটা ম্যাগাজিন থেকে ব্যারেলে লোড করে তার নিশানা ঠিক করল বরিস, একদম শিবাজির কপালের ঠিক মধ্যিখানে। টার্গেট লকড। ওকে, ফায়ার ইন 3, 2। সিলভিয়ার কাউন্টডাউন শেষ হবার আগেই ঘটে গেল অঘটনটা। বরিস এতক্ষণ দেখছিল শিবাজির পাশে দাঁড়িয়ে বলিউড রাজা আলম কেমন করে সাক্ষাৎকার দিচ্ছিল মিডিয়াতে। সব ঠিকঠাক থাকলে সেটা চলার কথা আরও প্রায় 15 মিনিট। যখন তার সিনেমার হিরোইন এসে পৌঁছাবে এবং একসাথে সব কিছুর ফটো তোলা হবে, কিন্তু হঠাৎ করে সব যেন পাল্টে গেল। বরিস অবাক হয়ে দেখল সিলভিয়া 2 বলার সাথে সাথে ম্যারিয়েট হোটেলের সামনে কনফারেন্স এরিয়াতে যেন একটা অদ্ভুত কর্মকাণ্ড শুরু হয়ে গেল। কিছু পুলিশ ও সাদা পোশাকের মানুষ দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো এবং চোখের পলক ফেলার আগেই ঘিরে নিল আলম ও শিবাজিকে। যদিও এখনও বরিসের বন্দুক সোজা তাক করা শিবাজির মাথায়, কিন্তু যেভাবে দৌড়াদৌড়ি ও ঘেরাও করা চলছে এর মধ্যে গুলি করে মারা প্রায় অসম্ভব। আমি গুলি করছি। ঠিক সঙ্গে সঙ্গেই তাকে অবাক করেই আরও একদল সাদা পোশাকের লোক, চেহারা ও হাবভাব সাধারণ পুলিশ বা বডিগার্ডের থেকে সম্পূর্ণ আলাদা, খুব তাড়াতাড়ি এসে আলম ও শিবাজির হাত ধরে টানতে টানতে হোটেলের বাইরের দিকে রাখা একটা কালো সুমোতে তুলে নিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে বরিস গুলি ছোড়ার সুযোগই পেল না। আর সেই 5 জন মানুষ আলম আর শিবাজিকে দুদিক দিয়ে ঘিরেছিল। ওরা জানে স্নাইপার আছে। ইয়ারফোনের অপর পাশ থেকে শুনতে পেল সিলভিয়া ত্রস্ত গলা, আর সেটাই যেন আরও হতভম্ব করে দিল তাকে। সিলভিয়া আতঙ্কিত। কি করে, কেন? সিলভিয়ার আতঙ্ক তার কাছে অবাক ব্যাপার অবশ্যই, কারণ গত 5 বছরে কখনো তার এই বসকে ভয় পেতে দেখেনি। আমি পারবো, ওই গাড়ির কাঁচ ভেদ করে ওদের মারতে পারবো আমি। না, ফেলিন মারা গেছে বেঙ্গালুরুতে।
ওটা রয়ের গাড়ি। কথাটা যতক্ষণে কানে গেছে বরিসের, ততক্ষণে তার গুলি ছুটে গেছে এবং গাড়ির সাইডের কাছে লেগেছে গুলিটা। অবাক হয়ে বরিস দেখল তার এই হাই ভেলোসিটি গুলিটি গিয়ে কাচ ভেদ না করে সেটাতে একটা চিড় ধরিয়ে দিল। আর ঠিক তার পরপরই গাড়িটা মুখ ঘুরিয়ে সোজা চলে গেল হোটেলের পেছনে। ফেলিন মারা গেছে? বাট কি করে? তা জানি না, ও উত্তর দিচ্ছিল না প্রায় 1 ঘন্টা ধরে। কিন্তু সেটা আমি কিছু ভাবিনি। বেতার লাশ ডাম্প করা, আর রয়ের এজেন্ট যে আসবে তাকে ঠিকানা লাগানোর কাজটাও ওকেই দেওয়া হয়েছিল। কিন্তু একটু আগেই আমার কাছে জেনারেলের তরফ থেকে খবর এসছে। তার ইনসাইড ম্যান জানিয়েছে রয়ের একটি মেয়ে এজেন্ট যে বিদ্যাকে ক্যাপচার করছিল সে ফেলিনকেও শেষ করে দিয়েছে। কিভাবে তা এখনো যদিও জানা যায়নি, কিন্তু স্যাটেলাইট ফিড দেখাচ্ছে ফেলিনের লাশ তোলা হচ্ছে একটি পরিত্যক্ত বাড়ির তলা থেকে বেঙ্গালুরুতে। রয়ের দিন শেষ হয়ে এসেছে। আমার মনে হচ্ছে এখানেও তারাই বাঁচিয়েছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ো, সেফ হাউসে পৌঁছো, তারপর বাকিটা দেখছি। কিন্তু মুশকিল হলো ঠিক 2 মিনিট পরে। বরিস শেষ সিঁড়িটা পেরিয়ে আন্ডার কনস্ট্রাকশন বাড়িটার নিচটায় পেরোতেই হোল্ড, হ্যান্ডস আপ, ডোন্ট মুভ। 3টে চিৎকার শুনেই দাঁড়িয়ে পড়ল। তার ঠিক সামনেই 4 জন সাদা পোশাকের লোক, তাদের বন্দুক সোজা তার বুকের দিকে তাক করা। আর পেছনে প্রায় 5 ফুট দূরে 2টো পুলিশের গাড়ির পেছনে সামনে মিলিয়ে প্রায় আরও 5 জন পুলিশ অফিসার, সবার হাতে উদ্যত বন্দুক। এখন তার কানে ইয়ারফোনটিও নেই। সিঁড়ি দিয়ে আসতে আসতে সিলভিয়ার সাথে কথা শেষ করে সে কান থেকে জিনিসটা খুলে রেখেছে, সেফ হাউসে ফিরে কথা বলবে বলে। আর এর মধ্যেই না, সে ধরা দেবে না। এরা সেই রয়েল লোক যারা তার বন্ধু ফেলিনকে খুন করেছে। এদের সে কিছুতেই ছাড়বে না। এদের সবাইকে কেউ কিছু বুঝে ওঠার আগে বিদ্যুৎ চমকের মতোই সে নিজের কোমরে গোঁজা বন্দুকটি বার করে সামনে সাদা পোশাক পরা সবচেয়ে কম বয়সী ছেলেটির গায়ে চালিয়ে দিল গুলি। আর সেই মুহূর্তেই চলল দ্বিতীয় গুলিটি বরিসের বন্দুক থেকে। তাদের প্রথম দুজনের গায়ে গুলি লাগার সঙ্গে সঙ্গে পুলিশের বন্দুক গর্জে উঠে বরিসের শরীরে প্রায় 10টি ফুটো একসাথে করে দিল। বরিসের ভবলীলা সাঙ্গ হয়ে গেল মাটিতে তার দেহ স্পর্শ করার আগে। মিশন ফেল করলেও আমাদের কাজ এগিয়ে চলবে। ভারতবর্ষ, আমার দেশ এটুকু বুঝে গেছে যে তার পঙ্গু হতে বিশেষ দেরি নেই। ফোনে কথাটা শুনে বয়স্ক মানুষটির মুখে ছড়িয়ে পড়ল হাসি। কথাটা তো সত্যি। আজ না হয় শিবাজি আর আলমকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু এরকম আর কতদিন? এরপর যা প্ল্যান আছে তাতে তো সব জঙ্গি সংগঠন, সব ক্রিমিনাল একসাথে ভারতকে পঙ্গু করবেই। আর সমস্ত প্ল্যানিং, সব ঘটনা, যে কোনো কিছুর কার্যোদ্ধার করাচ্ছে এই মানুষটা ফোনের উল্টো দিকে বসে। সে কে, কি, সে কেন, কিছুই জানেন না তিনি। শুধু এইটুকুই জানেন যে তাঁর স্বপ্ন একটু একটু করে পূরণ করছে এই মানুষটি ফোনের ওপারে বসি। তার কাছে কজন লোক আছে, সে কি কাজ করে, কোথায় থাকে, কিছুই জানেন না তিনি। আর সেটাই ছিল চুক্তি আজ থেকে 3 বছর আগে। সেটা জানা আপনার কাজ না। আপনার কাজ আমি যা বলছি করে যাওয়া। যে দেশের থাকা উচিত নয় পৃথিবীতে, তাকে নিয়ে অত বেশি চিন্তা আপনাকে করতে হবে না। আপনার স্বপ্ন আমি সফল করব। আপনি তৈরি থাকুন পরের স্টেজের জন্য। আসুক আর অন্য কেউ, এই 15ই আগস্ট ভারতবর্ষকে বাঁচাতে কেউ পারবে না। ফোন রেখে বাইরে তাকালেন মানুষটি। আজ দিনটি খুব সুন্দর। বাইরে সমুদ্র, আকাশে সূর্য আর আশেপাশে সাদা আর নীল বাড়িগুলি মিলে একটি অপরূপ সৌন্দর্য তৈরি করেছে চারিদিকে। আরেকটি অপরূপ সৌন্দর্যের কথা মনে পড়ে গেল তাঁর। নিজের ছোটবেলার জায়গা, যেখানে কত খেলাধুলা করেছেন বন্ধুদের সাথে, ঘুরেছেন, নৈসর্গিক দৃশ্য দেখেছেন, বরফ ঘেঁটেছেন দিনের পর দিন। কাশ্মীর, তার স্বপ্নের কাশ্মীর। আর সেটাই কেড়ে নিয়েছে ভারতবর্ষ, ইচ্ছা করে, নিজেদের দাদাগিরি দেখিয়ে। তবে অনেক হয়েছে, এবার ভেতর থেকে পঙ্গু হয়ে যাবে দেশটা।
যতই একটি অভিনেতা ও একটি মন্ত্রীকে বাঁচিয়ে নিক তার আইএসআইও কাজ চালিয়ে যাচ্ছে ওই দেশের জঙ্গিদের সাথে, যতই তিনি নিজের দেশের বাইরে থাকুন। একটু মুচকি হেসে চায়ে চুমুক দিলেন জেনারেল আলাউদ্দিন হাসান। আপনাকে এইরকম ভাবে চলতে পারে না। কথাটি যেন একটু জোরেই বলে ফেলল অন্ধকার ঘরে বসে থাকা মানুষটি। তার চেহারা দেখার কোনো উপায় নেই। অসংখ্য কম্পিউটার থেকে এত আলো বেরোলেও উল্টো দিকের ভিডিও কনফারেন্স কলে সিলভিয়া আর বয়স্ক মানুষটি শুধু একটি আবছায়া ও তার পরনে একটি কালো হুডি দেখতে পাচ্ছিলেন। কিন্তু তার হাত নাড়ার নমুনা, কথা বলার ধরন বুঝিয়ে দিচ্ছে সে খুশি নয়, বরং রেগে এবং অসন্তুষ্ট। পুরো ভিডিও ব্লার থাকাতে আরও যেন ছমছমে ভাব তৈরি হয়েছে। তোমাদের এই আনপ্রফেশনাল কাজের জন্য কত বড় ক্ষতি হলো আমার জানো? লোকটির রোবটের মতন গলা যেন গম গম করে উঠল লন্ডনের বাড়িটিতে ও জলের কাছে থাকা আলাউদ্দিনের কানে। তাদের কাছে সত্যি বলার কিছু নেই। প্রথমে তাদের একটি ছোট্ট অপারেটিভ বিদ্যা বেঙ্গালুরুতে গায়েব হয়। তারপর স্যাটেলাইট ফিড দেখে ভিডিও কলের উল্টো দিকে থাকা মানুষটি যখন জানালেন যে রয়ের হাতে সে ধরা পড়েছে, তখন শুরু হয় সিলভিয়ার অপারেশন। একই সাথে দুটি পাখি মারার প্ল্যান হয়েছিল। মুম্বাইতে দুটি হাই প্রোফাইল মার্ডার, আর বেঙ্গালুরুতে বিদ্যা আর সেই র এজেন্টের মৃত্যু। কিন্তু দুটোই গণ্ডগোল হয়ে গেল এবং তার জন্য মৃত্যু হল বরিস আর ফেলিনের। তার উপর ধরা পড়ল বেঙ্গালুরুতে পরের ধাপের জন্য রাখা আরও 3 জন স্লিপার সেল। আর সব কিছু হয়েছে ওই একটি পুঁচকে মেয়ের জন্য। সুপ্রিম কমান্ডার, আমি আমার এখানে আন্ডারগ্রাউন্ডে থাকা আরো 2 জনকে পাঠাচ্ছি। তারা কাজটা সারবেই। আমিও পাকিস্তানে কথা বলেছি, সেখান থেকে লোক চলে যেতে পারবে কাজ সম্পূর্ণ করতে আজ রাতেই। না না, এবার অন্য জিনিস করতে হবে। আমাদের কাজ আমরা যেরকম ভাবে ভেবেছি, প্ল্যান করেছি, সেই রকম করিয়ে এগোতে হবে। নো ডাইভারশন। ঠিক আছে স্যার। আমি দেখছি ওই পুঁচকে মেয়ে আরজিকে। আমার কাছে তার খবর পৌঁছেছে। যা খুশি করে নিক। ওই একটা পুঁচকে মেয়েকে দিয়ে আমি আমার 3 বছরের প্ল্যানকে ভেস্তে দিতে পারবো না। আমি সেটা হতে দেব না। বাকি 2 জন উল্টো দিকে বসে প্রায় একসাথে ঢোক গিলল। দুজনেই জানে ওই মানুষটার রোষ ও তার ফল। কিছুকাল আগে লন্ডনে সিলভিয়ার আগে আরেকজনকে কাজে লাগিয়েছিলেন এই রহস্যময় মানুষটি। কিন্তু কোনো কারণে সেই এবং তার লোকজন কাজটা করে উঠতে পারেনি। উল্টে একজন MI6 কাছে ধরা পড়ে যায়। টর্চার সহ্য না করতে পেরে দলের অনেক গুপ্ত খবর উগড়ে দেয় সে। কি করে তা জানা নেই, কিন্তু এই মানুষটি MI6 সেই খবরও জেনে যায় এবং শেষ অবধি পুরো দল, তাতে প্রায় 20 জন মানুষ এবং তাদের হেড টিমসনকে মেরে লন্ডনের একটি পুরনো কারখানার পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে মেশিন চালু করে দেয়। সেই মানুষগুলোর কোনো চিহ্ন আর পাওয়া যায়নি। শুধু লন্ডনের অলিগলিতে আন্ডারগ্রাউন্ডে এই খবরটি একটি হাওয়ার মতন, একটি গুজবের মতন ছড়িয়ে যায়। কিছুকাল পরে পুলিশ গিয়ে কিছু ছোট্ট ছোট্ট হাড় ও জমাট বাঁধা রক্ত পায়। DNA টেস্ট পর্যন্ত করা সম্ভব হয়নি, কারণ কোনটা কার রক্ত কেউ বুঝতে পারেনি। ঘটনাটা মনে পড়তেই সিলভিয়ার হাত কেমন কেঁপে উঠল। কল শেষ হয়ে যাবার পর সেই মানুষটির চোখ গেল সামনে রাখা প্রায় 50টা মনিটরের দিকে। একটি তার মধ্যে দেখাচ্ছে বেঙ্গালুরুর সিল্ক বোর্ডের রাস্তাকে। প্রায় ঝড়ের বেগে কিবোর্ডে কিছু টাইপ করলেন মানুষটি, রহস্যময় সুপ্রিম কমান্ডার। ঠিক 10 সেকেন্ড পরেই মনিটরে ছবি পাল্টে যেতে থাকলো, যেন একটি ক্যামেরা এক জায়গার থেকে আরেকটি জায়গায় ঘুরে যাচ্ছে। আরও 5 সেকেন্ড পর থামল সেই স্যাটেলাইট ক্যামেরাটি। ভারতের কার্টোস্যাট 2A কে কি করে চালাতে হয় খুব ভালো করেই জানি আমি। ক্যামেরাটি থেমে যেতেই এবার একটি কার্সার ব্যবহার করে ছবিতে জুম করলেন তিনি, আর তখনই চোখে পড়ল যা দেখতে চাইছিলেন। বেঙ্গালুরুর ITPB ক্রিকেট গ্রাউন্ড পরিষ্কার দেখা যাচ্ছে মনিটরে। 2 দলের খেলা সবে মনে হয় শেষ হয়েছে। এক দলের জার্সির রং কমলা, অন্যটি গ্রিন। একটু ভালো করে দেখলেই বোঝা গেল বেশ কিছু মানুষ গ্রিন জার্সি পরে একজন গ্রিন মেম্বারকে নিয়ে মেতে আছে। কৌতূহলে আর একটু জুম করলেন কমান্ডার। তার চোখ কোঁচকানো, আর তখনই দেখতে পেলেন তাকে।
আর্চি। অল্প বয়সী, 25-26 হবে। না, বয়স এর 25। নিজেকে শুধরোলেন কমান্ডার। না ফর্সা না কালো, মাঝামাঝি হাইটের, কালো টানা টানা অথচ একটু গোলাকার চোখ, ডিম্বাকৃতি চোয়াল, সুচারু মেনটেন করা ভুরু নিয়ে তাকিয়ে আছে তার টিমের দিকে, উত্তর দিচ্ছে কথার। তার পাতলা ঠোঁট, মাথার কালো স্ট্রেট ছোট কাঁধ অবধি ছাঁটা চুল, আর ফিট রোগা বডি দেখে কেউ বলবে না এই মেয়েটি একটি ডেঞ্জারাস র এজেন্ট, বরং দেখলে লাগে একটি কলেজের শেষ বছরের ছাত্রীর মতো। টিকালো নাক, চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা চোখ আর খাড়া থাকা কান। সবার প্রথমেই নজর পড়বে না, তাহলে যে কেউ বুঝতে পারবে মেয়েটি সাধারণ নয়, আর তাই তাদের থেকে নজর দূরে রাখার চেষ্টা। কিন্তু আর দূরে থাকতে পারবে না আর্চি, এবার তোমার সময় শেষ। প্রথমে ভয় দেখাবো, তারপর প্রাণে শেষ করব, তারপর ব্যবস্থা করব রয়ের আর তোমার স্যার অরুণের। তুমি বুঝতেও পারবে না তোমার এই প্রিয় দেশের কি হাল করে ছাড়বো আমি, যে আমাকে কিচ্ছু দেয়নি, আমার পরিবারকে আলাদা করে দিয়েছে, আমাকে মানতে চায়নি। সেই দেশ এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো আমি, আর তা দেখার জন্য তুমি থাকবে না। আজ তোমার শেষ রাত্রি আর্চি, আজ তোমার শেষ। বারবার বেঁচেছ, তোমার সময় এবার শেষ আর্চি। দরজার ভেতর দিয়ে 3টি চেয়ারে পিছ মোড়া করে হাত বাঁধা অবস্থায় 3জনকে দেখল আর্চি, আর তারপর দেখল ওই ঘরে ইন্সপেক্টরের পেছনে রাখা তাদের পরিচয়পত্র। প্রথম জনের নাম স্নিগ্ধা আগরওয়াল, বয়স 35, বিবাহিত, একটি ছোট্ট মেয়ে আছে, কাজ করে ইনফোসিসে, যথেষ্ট ভালো পদে। হিসেব মতন বেঙ্গালুরুতে আছে প্রায় 7-8 বছর হল। আদি বাড়ি নাকি দিল্লির প্রীত বিহার, কিন্তু র থেকে খোঁজ নিয়ে জানা গেল এই মেয়েটি মোটেই দিল্লির নয়, বরং কাশ্মীরের। সাবিনা খাতুন। 1971-এর সময়ে এর দাদু আসলাম খান ছিলেন পাকিস্তান আর্মির একজন জওয়ান। সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে সারেন্ডার করার আগের দিন যুদ্ধেই তার মৃত্যু হয়। তখন থেকেই এদের পুরো পরিবারকে ব্রেন ওয়াশ করেছে তাদের মুল্ক। সাবিনার বাবাকে পাঠিয়েছে বর্ডার পার করে ভারতের দিকের কাশ্মীরে, যেখানে থেকে সে বিভিন্ন জঙ্গিকে সময় মতন সাহায্য করেছে 2009 পর্যন্ত। কিন্তু একবার জঙ্গি দমনের সময় সাবিনার বাবা আফজল খানের মৃত্যু হয় ভারতীয় জওয়ানদের হাতে। তখন সাবিনার বয়স মাত্র 18। তারপর তাকে জঙ্গি সংগঠনের তরফ থেকে তৈরি করা, যেমন আর 5টা কাশ্মীরের বাড়ির লোককে জঙ্গিরা করেছে, এবং সব শেষে দিল্লি পাঠানো যখন তার বয়স সবে 22। তারপর সেখানেই কম্পিউটারের প্রশিক্ষণ এবং চাকরি, অবশেষে এখানে আসা কিছু বছর আগে। তারপর বিয়ে, বাচ্চা। তখন থেকে আজ অবধি কোনো অবৈধ কাজে লিপ্ত থাকার কথা জানা যায়নি। এবার ওর ফ্যামিলির কি হবে কে জানে। অবশ্য এরা ফ্যামিলি বানায় শুধু স্বার্থ সিদ্ধির জন্য, লোকের থেকে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য। সেটা আগেও অনেক কেস ফাইল ঘেঁটে বুঝেছে আর্চি। দ্বিতীয়জন সৈয়দ আমির আলী। ইনি কাজ করেন আরেকটি বহুজাতিক সংস্থা জেরক্স নামের কোম্পানিতে, সেখানকার সার্ভার রুমে। বরুণ স্যার তত্ত্বাবধানে দেখা চলছে সেখান থেকে কিছু তথ্য পাচার হয়েছে কিনা। কোম্পানির সার্ভার হঠাৎ আজ ডাউন হয়ে গেছে, আর আমির হঠাৎ এমার্জেন্সিতে বাড়ি চলে যাওয়ায় জেরক্সকে সাহায্য নিতে হয়েছে একটি থার্ড পার্টির। তবে এই একটু আগের খবর অনুযায়ী সেখানেও তেমন কিছু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। দক্ষিণ ভারতীয় আমির সারা জীবন কাটিয়েছে মহীশূরে। সেখান থেকে কলেজ পাশ করে আজ বেঙ্গালুরুতে নিজের ফ্ল্যাট নিয়ে সে চাকরি করছে এখানে। শেষ 15 বছর তার বেঙ্গালুরুতেই থাকা, এবং এখান থেকেই তার ফেসবুকে জয়েন করা ইসলামিক কিছু গ্রুপে।
সেখান থেকেই তার ব্রেন ওয়াশের শুরু। তার কম্পিউটার ও অন্যান্য কাগজপত্র ঘেঁটে আর তেমন কিছু পাওয়া যায়নি এখনো। তুমি নিজে একবার এদিকের ইন্টারোগেশন শেষ হলে ওর কম্পিউটারটা দেখো। বরুণের কথায় রাজি হয়েছে আরজি। অন্য কেউ পায়নি, কিন্তু তাও কোনো ফোল্ডার, কোনো ফাইল, কোনো ইন্টারনেট সার্চ হিস্ট্রি হয়তো কিছু দিতে পারে তাকে। তাই আরজিকে বা এখানের অরুণ অবস্থি এখান থেকে যাবে সোজা আমিরের বাড়ি। আর তৃতীয় জন সন্দীপ কর্নালা, বাড়ি আন্ধ্রাতে, কিন্তু পড়াশোনা চাকরি সবই বেঙ্গালুরুতে। কাজ করে একটি বিখ্যাত বহুজাতিক আইটি কোম্পানি কগনিজেন্টে প্রায় 6 বছর ধরে। তার আগে HCL। প্রায় 10 বছরের এক্সপেরিয়েন্স তার সফটওয়্যার টেস্টিংয়ের। আপাত দৃষ্টিতে কোনো খারাপ দিক নেই, কোনো সন্দেহজনক মানুষের সাথে যোগাযোগ নেই, কিন্তু একটু খুঁজতেই পাওয়া গেল যোগ। সন্দীপ একটি উইকেন্ড গ্রুপের সাথে যুক্ত ছিল এবং আছে বেঙ্গালুরুতে, যারা সপ্তাহান্তে দেখা করে, আড্ডা মারে, ঘুরতে যায় ইত্যাদি। 3 বছর আগে সেখানেই তার আলাপ বিদ্যার সাথে, এবং সেখান থেকে বন্ধুত্ব। বিভিন্ন ফুটেজ থেকে দেখা গেছে সেই বন্ধুত্ব যথেষ্ট ঘনিষ্ঠ হয়েছিল শেষ 2 বছর। এমনকি অনেক রাতেই, বিশেষ করে শনিবারগুলোতে দেখা গেছে বিদ্যা রাতে সন্দীপের ফ্ল্যাটেই থাকত। সহজেই ধরে নেওয়া যেতে পারে, এবং তা ইন্টারোগেশনেও জানতে পেরেছে আরজি, যে বিদ্যাই তাকে বানিয়েছে স্লিপার সেল। সময় মতন কাজ এলে ব্যবহার করা হতো সন্দীপকেও। এদের সিস্টেম, ফোন আর বাড়ির কাগজপত্র ঘাঁটলে কিছু না কিছু পাওয়াই যাবে। আরজির মন বলতে থাকলো, আজ 1 মে, আর 3 মাস বাদেই 15ই আগস্ট। কিছু একটা বড়সড় হবার কথা তো আছেই। তার আগেই এদের নিশ্চয়ই সক্রিয় করতে হয়। তাহলে হয় বিদ্যার বাড়িতে, নয়তো এদের 3 জনের বাড়িতে কিছু না কিছু পাওয়া যাবে যা কাজে লাগতে পারে। কানের ইয়ারফোনটা একটু স্ট্যাটিক খসখস শব্দ করেই ঠিক হয়ে গেল, আর তখনই শোনা গেল উল্টো দিক থেকে বরুণ ভদ্রর আওয়াজ। ইয়েস স্যার, আমি আছি, একটু দাঁড়ান, বাইরে যাচ্ছি। একটু আর চোখে পাশের ইন্সপেক্টর এবং আশেপাশের বাকি পুলিশদের দেখে দরজার দিকে হাঁটা শুরু করলো আরজি। সবাই তার দিকেই তাকিয়ে, একটা ভয়, গদগদ ভাব, সম্ভ্রম ও খুশি মেশানো দৃষ্টি নিয়ে। তাড়াতাড়ি হেঁটে বাড়ির দরজাটির থেকে বাইরে এসে একটা বড় নিঃশ্বাস ছাড়ল আরজি। তার রয়্যাল এনফিল্ডটা রাখা একটু দূরেই। এটির জোগাড়ও বরুণ করে দিয়েছিলেন, কিভাবে তা জানা নেই। শুধু যখন সে জানিয়েছিল নিজের অরুণ হয়ে যাওয়ার কথা, তখন উনি বলেছিলেন ব্যবস্থা করে দেবেন এই বড় সড়ো বাইকের। ভদ্র খুব ভালো করেই জানেন আরজির খেলা ছাড়া অন্য আরও যে 3টি জিনিস পছন্দ, তা হলো বাইক চালানো, সাঁতার কাটা ও বিভিন্ন বন্দুক প্র্যাকটিস করা। তাই যখন বাড়ির নিচে এসে দেখল একটি গ্যারাজের মেকানিকের মতন দেখতে ছেলে বাইকের নিচে দাঁড়িয়ে আছে, আরজি একটু অবাক হয়নি। নিশ্চয়ই আবার কোনো পুলিশ বা অমন কাউকে দিয়ে কোনো গ্যারাজে খবর দিয়েছিলেন। স্যার বলুন। স্যার, আমি বাইরে এসেছি। আমি আর নায়ক বিদ্যার ফোন আর এদের 3 জনের ফোনের সমস্ত ডিটেলস দেখে নিচ্ছি। ওকে, নায়কও লাইনে আছে, বাকি ডিটেলসটা ও দিয়ে দেবে। আরজি, দেখো, যতদূর মনে হচ্ছে এই জালটা কিন্তু বেশ বড়। এদের 3 জনের ফোনেই বিদ্যার ফোন মাঝে মধ্যেই আসতো। সব থেকে বেশি আসতো সন্দীপের সাথে। সেটা স্বাভাবিক, ফুটেজও তো তাই দেখা যাচ্ছে। এনিথিং এলস? হ্যাঁ, আরও আছে। আমি দেখে যা বুঝতে পারছি, বিদ্যার কাছে ফোন এসেছিল কাশ্মীর থেকে, একটা মাস্কড নাম্বার থেকে, ঠিক 30শে জানুয়ারি দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তার মানে তো... হ্যাঁ আরজি, ঠিক বম ব্লাস্ট হওয়ার 13 মিনিট পর। এদের 3 জনের সাথেই খুব ভালো করে বিদ্যার যোগাযোগ ছিল। সন্দীপ ছাড়া বাকিদের সাথে সপ্তাহে অন্তত 2 বার কথা হতো বিদ্যার। কিন্তু এখানেই শেষ নয়। মানে আর কি আছে? একটা ফোন এসেছে 14ই ফেব্রুয়ারি বিদ্যার কাছে, ইউরোপ থেকে। কোন জায়গা তা তো বোঝা যাচ্ছে না, কিন্তু একটিও কিন্তু কাকতালীয় নয়। কারণ তার আগের দিনই বেঙ্গালুরুতে বন্দুক বাজে টাক হয়। এক্স্যাক্টলি। আরো কিছু কিছু কল আছে, আমিও বাকিরা এখানে বিশ্লেষণ করছি, কিন্তু আমার মনে হয় যে বিদ্যার বাড়িতে একবার... আর কিছু বলার সুযোগ হলো না আরজির। একটা বিশাল জোর শব্দ, আর সাথে সাথে পিঠে একটা জোর ধাক্কা ও সাথে আগুনের হলকা। আরজিও তার বাইককে প্রায় 10 গজ দূরে ছিটকে ফেলে দিল একটি মাঠের মতন জায়গায়। অসহ্য যন্ত্রণা, পিঠে তীব্র জ্বালার, মাথায় একটি ধাক্কা লেগে তখন আরজির অবস্থা খুবই খারাপ।
একটি ধাতব স্বাদ মুখে, আর তার সাথে নাকে এলো মাংস পোড়ার দুর্গন্ধ খুবই কাছ থেকেই। আর তারপরেই চোখে অন্ধকার দেখল আরচি। কি হলো তারপর জানতে গেলে শুনতে হবে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। দ্বিতীয় তথা অন্তিম পর্বে ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং পেন কমেন্টে। অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে প্রতীক। গল্পের শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। প্রচ্ছদ অলঙ্করণে সূর্য। অপারেশন ব্ল্যাক ক্যাট থিম মিউজিক অনুজ। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।